আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম ক্লাস ইন্ট্রোর পরে আমরা আজকে আমাদের কোরআন শিক্ষার দ্বিতীয় ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসের মূল বিষয় হলো মুক্ত বর্ণের পরিচয়। আসলে আমরা জানি যে কোরআনুল হাকিমের মধ্যে আরবি হরফের মধ্যে দুই ধরনের বর্ণ এবং হরফ পাওয়া যায়। সেটা হলো, একটা হলো মুক্ত বর্ণ, আরেকটি হলো যুক্ত বর্ণ। তো আমরা আজকে ইনশাআল্লাহ মুক্ত বর্ণের পরিচয় লাভ করব, যে আসলে মুক্ত বর্ণ কী কী আছে এবং সেগুলো কিভাবে আমরা শিখব এবং কিভাবে সেগুলো দেখতে দেখা যায়, সেগুলোর আকৃতি কেমন, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ শিখব। আমরা এখন চলে যাব, শুরুতেই আমরা এই বর্ণগুলোর পরিচয় ইনশাআল্লাহ লাভ করব। তো প্রথমে আমরা আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখা মুনাসিব মনে করি, সঙ্গত মনে করি, সেটা হলো যে খুব বেশি নয়, মাত্র চারটি জিনিস যদি আপনি জানতে পারেন এবং এই জানা যদি আপনার থাকে চারটি জিনিস, তাহলে আশা করা যায় যে কোরআনুল হাকিম আপনি পুরোপুরিভাবে পড়তে পারবেন, আত্মস্থ করতে পারবেন। প্রথমেই যে বিষয়টা আপনার জানতে হবে সেটা হলো হরফের পরিচয় বা হরফের পরিচয়। হরফ হলো অ্যারাবিক অ্যালফাবেট, আরবি যে অক্ষর রয়েছে সেগুলো হলো হরফ। তো আপনাকে প্রথমে এই হরফের পরিচয় জানতে হবে। আপনি যদি হরফের পরিচয় জানেন, এরপরে দ্বিতীয় আরেকটি বিষয় হরকতের পরিচয়। আপনি যদি এই হরকতের পরিচয় জানেন, হরকত মানে হলো জবর জের পেশ, অর্থাৎ হরফের পরিচয় জানলাম আলিফ বা তা তা, এরপর আমরা আলিফ জবর আ, বা জের বি, তা পেশ তু, এইভাবে হরকতের পরিচয় জানব। এরপরে আমরা জানব তানবিনের পরিচয়। এই তানবিন মানে হলো দুই জবর, দুই জের, দুই পেশ, এগুলো আমরা জানব। এবং সর্বশেষ 4 নম্বরে আমরা যে বিষয়টি জানব সেটি হলো জজম এবং তাসদিদ। জজম এবং তাসদিদ কী জিনিস, সেটা কিভাবে কোথায় অ্যাপ্লাই করতে হয়, এ বিষয়গুলো আমরা জানব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা শুরুতে এখন চলে যাব হরফ কী জিনিস, হরফের পরিচয়। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আরবি ভাষায় মোট 29টি হরফ রয়েছে। আমরা ইনশাআল্লাহ এক এক করে এই 29টি হরফ এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে একটা লম্বা টান রয়েছে। এটা আসলে কি? আমরা যদি দেখি যে মূলত এই যে লম্বা একটু অ্যারো চিহ্ন, এটাকে বলা হয় আলিফ। এটাকে বলা হয় আলিফ। আমার সাথে খুব সাধারণভাবে, সহজভাবে আপনারা বলুন আলিফ। এর জন্য আপনাদের আলাদা কোনো কষ্ট করার প্রয়োজন নেই, বাস আপনারা মুখ থেকে বলে ফেলুন আলিফ। আমাদের অনেক বাচ্চাদের কিন্তু নাম রয়েছে আলিফ, সেই নামটাই আপনি উচ্চারণ করুন আলিফ। এটা হলো আরবি বর্ণমালা বা আরবি হরফের একেবারেই শুরুর অক্ষর বা শুরুর হরফ আলিফ। এরপর আমরা দেখব যে 3টি একই ধরনের আকৃতি এখানে আমরা দেখতে পাচ্ছি। যে আপনি যদি দেখেন যে এখানে উপর থেকে দাগ দিয়ে এখানে আরেকটু চলে গেছে, অনেকটা চাঁদের আকৃতির মতো। তো এখানে তিনোটাই একই দেখা যাচ্ছে। এখন আসলেই কি তিনোটা একই অক্ষর বা একই হরফ? না, বরং দেখতে একরকম হলেও এর যে নুক্তা রয়েছে, এই নুক্তার ভিন্নতার কারণে এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হরফ, ভিন্ন ভিন্ন অক্ষর হিসেবে পরিচিতি পায়। আমরা যেমন দেখি যে এখানে এই আকৃতির নিচে একটা নুক্তা এসেছে, এটাকে আমরা বলছি বা। এটাকে আমরা বলছি বা। ঠিক এই আকৃতি, এরপর যে এই আকৃতির সাথে যদি আমরা এর উপরে 2টি নক্তা দেই, তাহলে এটার নাম পরিবর্তন হয়ে এটা হয়ে যাচ্ছে তা। তাহলে আমরা দেখলাম নিচে যদি এক নুক্তা থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে বা, আর উপরে যদি 2 নুক্তা থাকে তাহলে সেটাকে আমরা বলছি তা। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে আরও একটি একই রকম আকৃতি আছে, এটার উপরে আমরা 3টি নুক্তা দিয়ে দিচ্ছি। সুতরাং এখন এটার নাম পরিবর্তন হয়ে এটা হয়ে যাচ্ছে সা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমরা দেখতে পারলাম একই ধরনের আকৃতি, কিন্তু নুক্তার ভিন্নতার কারণে, কম বেশের কারণে, উপর এবং নিচের কারণে এই তিনোটারই ভিন্ন ভিন্ন নাম হয়ে যাচ্ছে। কোনোটাকে আমরা বলছি বা, কোনোটাকে বলছি তা, কোনোটাকে আবার বলছি হা। তাহলে আসুন আমরা এই 3টা অক্ষর আরেকবার একটু আমার সাথে পড়ুন, খুব সহজে। একবার বলুন বা। খুব কষ্ট করার দরকার নেই, দুই ঠোঁটের সাথে মিলিয়ে শুধু উচ্চারণ করুন বা। এরপরে আমরা দেখি এই যে এই আকৃতির উপরে যে 2 নুক্তা, এটাকে আমরা বলছি তা। বাস জিহ্বার আগাটাকে আপনি আপনার মাড়ির দাঁতের উপরের সাথে লাগিয়ে দিন, উচ্চারণ করুন তা।
খুব সহজ। এরপরে 3 নম্বরে উচ্চারণ করুন হা। হা, জিহ্বার আগাটাকে আপনি আপনার দাঁতের আগার সাথে লাগিয়ে এরপরে উচ্চারণ করুন হা, খুব নরমভাবে আস্তে করে হা। হা, এই হলো আলিফ শিখলাম, এরপরে বা শিখলাম, তা শিখলাম, এরপরে আমরা হা শিখলাম। শিক্ষার্থী বন্ধুগণ, এরপরে আমরা চলে যাব আরও একই আকৃতির 3টি অক্ষরের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুরুতে এখান থেকে উপর থেকে এরপরে নিচে একটু গোল করে এখানে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছি এখানেও তিনোটা একই রকম। এখানেও কি তিনোটা একই অক্ষর বা একই হরফ? না, এখানেও কিন্তু নোক্তা থাকা না থাকা কিংবা নোক্তা উপর নিচের কারণে এখানেও আকৃতির পরিবর্তন হয়ে যাবে, নামের পরিবর্তন হয়ে যাবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এটার মধ্যে কোনো নোক্তা নেই, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হা। নোক্তা ছাড়া এই যে গোল চিহ্ন, উপর থেকে এভাবে গোল চিহ্ন এসেছে, এটাকে আমরা বলবো হা। তাহলে এরপরে আমরা যে দেখছি এই যে একই ধরনের আকৃতি, কিন্তু এটার মধ্যে আমরা মাঝখানে একটা নোক্তা দিয়ে দিচ্ছি, আর এটার নাম হয়ে যাচ্ছে জিম। এটার নাম হয়ে যাচ্ছে জিম। একই আকৃতি, এখানে নোক্তা নেই, এখানে মাঝে নোক্তা আছে, এটার নাম আমরা বলছি জিম। এরপর আমরা এইখানে দেখছি যে এখানে আমরা উপরে একটি নোক্তা দিচ্ছি, আর এটার নাম হয়ে যাচ্ছে খ। প্রিয় বন্ধুগণ, তাহলে আপনি দেখুন যে এখানে একই আকৃতির কিন্তু নোক্তা থাকা না থাকা এবং উপর নিচ থাকার কারণে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। একটাকে আমরা বলছি হা, একটাকে বলছি জিম, একটাকে বলছি খ। তাহলে আসুন আমার সাথে একটু পড়ুন। প্রথমে বলুন হা, বলুন হা। আমি যখনই বলছি আমার সাথে একবার উচ্চারণ করে নিন হা। এরপরে দেখুন, এরপরে যেই অক্ষরটি রয়েছে সেটা হলো জিম। জিহ্বার মধ্যখানকে ঠিক তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন জিম। আমি আবারও পড়ছি জিম। এরপরে যে অক্ষরটি রয়েছে সেটা হলো খ। আমার সাথে একবার পড়ুন খ। তাহলে আমরা এখানে শিখলাম হা, জিম, এরপরে শিখলাম খ। তাহলে আমরা হা, জিম এবং খ শিখলাম, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দেখব যে একই ধরনের আরও 2টি আকৃতি আমাদের সামনে এসেছে। একই আকৃতির 2টি অক্ষর আমাদের সামনে এসেছে। তাহলে ঠিক একইভাবে আগেরগুলোর মতো এটার নক্তা থাকা না থাকার ক্ষেত্রে এখানে শব্দের অক্ষরের পরিবর্তন হয়ে যাবে। এখানে যেই চিহ্নটি রয়েছে, আকৃতিটি রয়েছে, এখানে কোনো নোক্তা নেই, এজন্য এটাকে আমরা বলছি দাল। এটাকে বলছি দাল। এরপরে আমরা যদি একই আকৃতির উপরে একটি নোক্তা দিয়ে দিই, তাহলে এটার নাম পরিবর্তন হয়ে এটাকে আমরা বলবো দাল। দাল। তাহলে প্রথমটিকে বলছি দাল, এরপরেরটিকে বলছি দাল। আমার সাথে খুব সহজে আপনারা পড়ুন দাল, দাল। এরপরে পড়ুন দাল, আবারও পড়ুন দাল। আমি যখনই কোনো একটা অক্ষর পড়ব সাথে সাথে আপনারাও সেটাকে মস্ক করবেন, আপনারাও সেটাকে আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমরা দাল এবং দাল শিখে ফেললাম। এখন আবারও দেখতে পাচ্ছি যে আরও 2টি একই আকৃতির অক্ষর আমাদের সামনে এসেছে। ঠিক দাল এবং দালের মতেও এই দুটিও একই জিনিস। এখানেও একটার মধ্যে নুক্তা থাকবে আর একটার মধ্যে নুক্তা থাকবে না। নুক্তা থাকা এবং না থাকার ক্ষেত্রে নাম ভিন্ন হয়ে যাবে। আমরা এখানে দেখছি যে এই যে চিহ্নটা, এখানে কোনো নুক্তা নেই, নুক্তা না থাকার কারণে এটার নাম হচ্ছে র। এটাকে আমরা বলছি র। আমার সাথে পড়ুন র। ঠিক এরপরে আমরা দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রে যদি আমরা উপর একটি নুক্তা দিয়ে দিই, তাহলে এটার নাম হয়ে যাচ্ছে ঝা। এটাকে আমরা বলছি ঝা। তাহলে এটা হলো র, এটা হলো ঝা। নুক্তা নেই, নাম হলো র। নুক্তা আছে, নাম হলো ঝা। র, ঝা, র, ঝা। আলহামদুলিল্লাহ আমরা শিখলাম র এবং ঝা। এরপরে আমরা দেখব আরও 2টি অক্ষর যেটা দেখতে একই রকম, কিন্তু ঠিক নুক্তা থাকা এবং না থাকার কারণে এদেরও নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। শুরুতেই আমরা দেখি এই যে 3 মাথাওয়ালা এবং এর শেষে যে আপনার এখানে চাঁদের মতো আকৃতি, এটার উপরে কোনো নুক্তা নেই, এর জন্য আমরা এটার নাম দিয়েছি সিন। এটাকে বলা হয় সিন। এটাকে বলা হয়
সিন। এরপরে একই আকৃতির অক্ষরের উপরে আমরা যদি 3টি নুক্তা দিয়ে দেই তাহলে এটাকে আমরা বলবো শিন। এটাকে আমরা বলছি শিন। সিন, শিন, সিন, শিন। আপনারা আবারও আমার সাথে পড়ুন, সিন, শিন, সিন, শিন। তাহলে দেখুন একই এখানে আমরা শিখলাম র, জা, সিন, শিন। নুক্তা থাকা এবং না থাকার মাধ্যমে এর পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আরও 2টি আকৃতি দেখব, যেটা আকৃতি এক, কিন্তু এক্ষেত্রেও নুক্তা থাকা এবং না থাকার কারণে নামের পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রথমটায় নুক্তা নেই, এটাকে আমরা বলবো সদ। এটাকে আমরা বলবো সদ। এখানে আমরা দেখছি যে এখানে নুক্তা নেই, এখানে আমরা বলবো সদ। ঠিক এরপরে একই আকৃতির এটার উপরে আমরা মাত্র একটি নুক্তা দিব, তখন এর নাম হয়ে যাবে দদ। এর নাম হয়ে যাবে দদ। এই সদ এবং দদ এই দুটির উচ্চারণ আরবির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই দুটির উচ্চারণ করতে গিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভুল করে থাকি। এটাকে আমরা একটু কয়েকবার পড়ি। এটা হলো সদ, একটু মোটা হবে সদ। আমরা অনেক সময় এই সদের সাথে সিনের একটা মিল দিয়ে থাকি, সদকে সিনের মতো করে উচ্চারণ করে ফেলি। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে সিন হলো চিকুন আর সদ হলো মোটা। এটাকে বলা হয় সদ। আমরা আবারও পড়ি সদ। এরপরে এই যে নুক্তাওয়ালা, এটাকে বলা হয় দদ। আমরা আবারও পড়ি দদ। এটার সাথে দালের একটা মিল আমরা করে ফেলি। দাল এবং দদ পুরোপুরি ভিন্ন দুটি বর্ণ, পুরোপুরি ভিন্ন দুটি অক্ষর। এটাকে আমরা আবারও পড়ছি দদ, আবারও পড়ছি দদ। তাহলে আমরা এখন শিখলাম সদ, দদ, সদ, দদ। আলহামদুলিল্লাহ, আপনারা যদি আমার সাথে এভাবে প্র্যাকটিস করতে থাকেন, আশা করি আপনাদেরও কিন্তু এখন সদ এবং দদ উচ্চারণে আর কোনো সমস্যা থাকার কথা নয়। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা আরও 2টি অক্ষর দেখব যেগুলো দেখতে প্রায় একই রকম, সেগুলোর ক্ষেত্রেও নুক্তা থাকা এবং না থাকার কারণে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি একই আকৃতির 2টি অক্ষর। প্রথমটা আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো নুক্তা নেই, আমরা এটাকে বলবো ত। এটাকে আমরা বলবো ত। এটা মূলত এটার যে মাখরাজ, এগুলো আমরা পরে শিখবো ইনশাআল্লাহ, কোন জায়গা থেকে উচ্চারণ করা হচ্ছে। এটা আমরা আলাদা মাখরাজের একটা ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। এখন আমার সাথে আপনারা একটু পড়ুন ত। ত, এটা একটু মোটা হবে। তা এবং ত উচ্চারণের সময় ভিন্ন হবে। তা হলো চিকুন আর ত হলো মোটা বা পুর। এরপর আমরা দেখছি এর উপরে যদি আমরা একটা নুক্তা লাগিয়ে দেই তাহলে এটা হয়ে যাচ্ছে জ। এটা হয়ে যাচ্ছে জ। তাহলে প্রথমে আমরা পড়লাম ত, এখানে নুক্তা নেই। এরপর আমরা পড়লাম জ, এখানে এক নুক্তা। এই জ এটা হবে মোটা, এটার সাথে জালের একটা মিল কিন্তু অনেকটাই দেখা যায়, তো মনে রাখতে হবে এই জ এটা মোটা হবে আর জাল সেটা চিকন হবে। এরপরে আবার আমরা আরও 2টি অক্ষর দেখব যেটা একই আকৃতির। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে গোল মাথা, এরপরে এখান থেকে নিচে গিয়ে আবার এখানে নিচে মিশে গিয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 2টি একই আকৃতির অক্ষর। এখানেও একটার মধ্যে নুক্তা হবে এবং একটার মধ্যে নুক্তা হবে না। প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি এটির মধ্যে নুক্তা নেই, এটাকে আমরা বলবো আইন। এটাকে আমরা বলবো আইন। এটা ভিতর থেকে চাপ দিয়ে পড়তে হয়, আইন গলার ভিতর থেকে আনতে হয়। এটাকে আমরা বলবো আইন। এরপরে আমরা যদি এই একই আকৃতির উপরে যদি আমরা একটা নুক্তা লাগিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে ওয়াইন। এটা হয়ে যাবে ওয়াইন। তাহলে প্রথমে আমরা পড়লাম আইন, এরপরে এখন পড়ছি ওয়াইন। আমরা আবারও পড়ি আইন। আমরা আবারও পড়ি আইন। এরপরে আমরা পড়ব ওয়াইন। আমরা আবারও পড়ি ওয়াইন। আলহামদুলিল্লাহ, আমরা আইন এবং ওয়াইন এই 2টি অক্ষর হরফ কিন্তু আমরা শিখে ফেললাম আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরও 2টি অক্ষর দেখব। এখানে একটি অক্ষর দেখা যাচ্ছে, এটা একটু গোল হয়ে এরপরে একটু সমানভাবে গিয়ে এরপরে উপরে উঠেছে, আর এটা গোল হয়ে এরপরে আবার গোল হয়ে চাঁদের মতো করে উপরে উঠেছে। একটু পার্থক্য থাকলেও প্রায় দেখতে একই রকম। তো এখানে একটার মধ্যে একটা নুক্তা হবে আর একটার মধ্যে 2টা নুক্তা হবে।
তো প্রথম যেটা সেটার মধ্যে একটা নুক্তা হবে, এটাকে আমরা বলবো ফা। এটাকে বলবো ফা। ফায়ের উচ্চারণ হবে আমরা যদি দাঁতের আমাদের আগার সাথে নিচের ঠোঁটের আগা মিলাই তাহলে এইভাবে উচ্চারণ হবে ফা। আমরা আবারও বলবো ফা। এই ফা উচ্চারণ করার সময় আমাদের দাঁত এবং ঠোঁট এই দুটোর মাঝখান থেকে হালকা একটু বাতাস বের হবে, তাহলে এটার উচ্চারণটা সঠিক হবে। আমরা আবারও পড়ছি ফা ফা ফা। এরপরে আমরা এটার উপরে যদি দুই নুক্তা দিয়ে দিই তাহলে এটার উচ্চারণ হবে কফ। এটাকে আমরা বলবো কফ। কফ। আমরা বারবার পড়ি কফ, আবারও পড়ি কফ। তাহলে প্রথমে আমরা শিখলাম ফা, এরপরে এটা হলো কফ। ফা কফ, ফা কফ। আলহামদুলিল্লাহ, আমরা ফা এবং কফ এই দুটি অক্ষর এবং হরফও কিন্তু শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরও দুটি অক্ষর দেখছি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা প্রথমে আলিফের মতো করে এরপরে এসে এখান থেকে উঠে গিয়েছে এবং মাঝখানে একটা এসের মতো চিহ্ন। আর এখানে আমরা দেখছি সরাসরি আলিফ হয়ে একটু অ্যারো হয়ে এটা উপরে উঠে গিয়েছে। তো এটাকে আমরা বলবো কাফ। এটাকে আমরা বলবো কাফ। এরপরে এটাকে আমরা বলবো লাম। তাহলে প্রথমটা হলো কাফ, এরপরেরটা হলো লাম। কাফ এবং কফ এই দুটোর মধ্যে আমরা সবসময় পার্থক্য নির্ণয় করব যে কফ সেটা মোটা হবে আর কাফ সেটা হবে চিকন। তাহলে এটা হলো কাফ, এরপরে এটা হলো লাম। কাফ লাম, কাফ লাম। আমরা এটাও এভাবে বারবার পড়ব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা কাফ এবং লাম এই দুটি অক্ষরও চিনে গেলাম, শিখে ফেললাম। এরপরে আমরা আরও দুটি অক্ষর দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি গোল হয়ে যেটা নিচে নেমে গেছে, এবং আরেকটা দেখতে পাচ্ছি চাঁদের মতো, এই দুটি অক্ষর। তো প্রথমটায় আমরা কোনো নুক্তা দেখতে পাচ্ছি না, তো এটাকে আমরা বলবো মিম। এটাকে আমরা বলবো মিম। এরপরে এইখানে আমরা যদি একটা নুক্তা দিয়ে দেই তাহলে এইটার নাম হয়ে যাবে নুন। তাহলে প্রথমে আমরা পড়লাম মিম, এরপরে এটাকে পড়ছি নুন। আমরা আবার পড়ছি মিম, এরপরে নুন। মিম নুন, মিম নুন। অত্যন্ত সহজ। আমাদের অনেকের নামই আছে মিম, আবার অনেকের নামের শেষেও কিন্তু নুন শব্দ যুক্ত থাকে। তো এটা কিন্তু খুবই সহজ। মিম নুন, মিম নুন। এরপরে আমরা একেবারে শেষের দিকে চলে আসব, প্রায় শেষ আমাদের। এখানে আমরা দুটি অক্ষর দেখতে পাচ্ছি, উপর দিক থেকে দুটি কিন্তু প্রায় এক। এটা গোল হয়ে এখানে নিচে নেমে গিয়েছে, আর এটা শুরু থেকেই এখানে গোল হয়ে উঠেছে। তো আমরা প্রথমে এটাকে বলবো ওয়াও। এটাকে বলবো ওয়াও। আমরা কিন্তু অনেক সময় আনন্দে, খুশিতে কিংবা কোনো একটা আশ্চর্যজনক জিনিস দেখলে ওয়াও বলে ফেলি। আমরা মনের অজান্তেই কিন্তু আরবি একটি অক্ষর উচ্চারণ করে ফেলছি। তো এটা যদি আমরা এই আরবি হরফ এই নিয়তে পড়ি তাহলে কিন্তু আমাদের সওয়াব হবে। তো আমরা এটার উচ্চারণটা কিন্তু খুবই সহজ। ওয়াও, দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়াও এটা উচ্চারণ করতে হয়। এরপর আমরা যে গোল চিহ্নটা দেখছি এটাকে আমরা বলবো হা। এটাকে আমরা বলবো হা। খুবই সহজ এবং সুন্দরভাবেই আমরা এটা পড়তে পারি। এটার জন্য আমাদের আলাদা কোনো কষ্ট বা বেগ পেতে হয় না। তাহলে আমরা শিখলাম ওয়াও, এরপরে শিখলাম হা। ওয়াও হা, ওয়াও হা। আমরা এটা বারবার উচ্চারণ করব, প্র্যাকটিস করব, তাহলে আমাদের এগুলো আরও সহজ হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি গোল হয়ে এরপরে আবার নিচে নেমে এসেছে, এটাকে আমরা বলবো হামজা। এটার নাম হলো হামজা। এরপরে আমরা আরেকটি যেটা দেখতে পাচ্ছি একটু বাঁকা হয়ে এরপরে উপরে উঠে গিয়েছে, এটার নিচে আমরা যদি দুটি নোক্তা দেই তাহলে এটার নাম হবে ইয়া। এটার নাম হবে ইয়া। তো আরবি 29টি হরফের মধ্যে একমাত্র ইয়া যার নিচে দুটি নোক্তা আছে। তাহলে সর্বশেষ হলো হামজা ইয়া। হামজা ইয়া। আমরা আরবি 29টি হরফের মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলোই
এই হামজা এবং ইয়ার মাধ্যমে শিখে ফেললাম। এরপরে আরও দুটি অক্ষর আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে হায়ের মতো দেখতে যেই গোল চিহ্নটা, ঠিক এই হায়ের উপরে আমরা যদি দুটি আলাদা নুক্তা দিয়ে দেই তাহলে এটাকে বলা হবে গোলতা। এটাকে বলা হবে গোলতা। বিভিন্ন আরবি শব্দের শেষে এই গোলতা আমরা দেখতে পাই। ঠিক একইভাবে এরকম চিহ্ন যদি আসে আর এরকম চিহ্নর নিচে যদি আমরা দুটি নুক্তা দিয়ে দেই তাহলে এটাকে বলা হয় নুক্তাওয়ালা ইয়া। তো এই যে এই চিহ্ন, এটাকে আমরা বলছি গোলতা আর এটাকে বলছি নুক্তাওয়ালা ইয়া। তো যাই হোক, আমরা মোটামুটি পুরোটাই শিখে ফেললাম যে এখানে গোলতা, এরপরে সর্বশেষ ইয়া। এখন আপনাদের জন্য এতক্ষণ আমরা যা শিখলাম এই শেখার আলোকে কিছু কুইজ আপনাদের সামনে আমরা উপস্থাপন করব, যাতে করে আপনারা আপনাদের এই শিক্ষাটাকে আরও সুন্দরভাবে মনে রাখতে পারেন এবং হৃদয়ে ধারণ করতে পারেন। আপনাদের জন্য আমরা প্রথমেই যে কুইজটি নির্ধারণ করেছি সেটা হলো যে আরবি পড়া কোন দিক থেকে শুরু করতে হয়। প্রিয় বন্ধুগণ, আমরা অবশ্যই আরবি লেখা দেখেছি যে কিভাবে আরবি লেখা থাকে। তো এরপরে আবার আমরা বাংলা, ইংরেজি সবগুলোই দেখেছি। তো নিশ্চয়ই আপনাদের জানা থাকার কথা যে আরবি পড়া কোন দিক থেকে শুরু করতে হয়। আমরা দেখি উত্তরটা কি আছে। আমরা দেখছি উত্তর হলো ডান দিক থেকে। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই শিখে রাখি যে আরবি পড়া মূলত ডান দিক থেকে শুরু করতে হয়। এরপরে আমরা আরেকটি কুইজের দিকে চলে যাব ইনশাআল্লাহ। এখানে একটি কুইজ যেটি কিন্তু অটোমেটিক আমাদের মনের মধ্যে অলরেডি চলে এসেছে, সেটা হলো যে হা হরফটিকে জিমের আগে কেন পড়ানো হলো। আমরা জানি যে প্রথমে আমরা জিম পড়ি, এরপরে হা পড়ি, কিন্তু আমরা পড়ানোর সময় প্রথমে হা হরফ পড়িয়েছি, এরপরে জিম পড়িয়েছি। আমরা কেন এমনটি করলাম? আমরা উত্তর দেখি। মূলত আমরা এমনটি করেছি আমাদের পড়ার সুবিধার জন্য, যাতে করে বুঝতে সুবিধা হয়, শিখতে সুবিধা হয়। মূলত এই জন্যই আমরা জিমের পূর্বে হা হরফটি আমরা শিখেছি। এরপরে আমরা দারুণ একটি অনুশীলন করব। অনুশীলনটি হলো যে আমরা আরবি অক্ষর, আরবি হরফ আপনাদের সামনে দিব, আপনারা সেটার বাংলা উচ্চারণ লিখবেন এবং পড়বেন। তো আমরা প্রথমেই আপনাদের সামনে উপস্থাপন করছি একটি আরবি হরফ। আপনাদেরকে বলতে হবে যে এটা আসলে মূলত কি। এইখানে যে লম্বা চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, আকৃতিটি, এটি আসলে কি, এটা আপনারা বলবেন এবং পড়বেন। তো আমরা দেখি এটা আসলে মূলত কি। এটা হলো আলিফ। আমরা শুরুতেই শিখেছি এটি হলো আলিফ। তো এটা আপনারা যখনই দেখবেন তখনই কিন্তু পড়ে ফেলেছেন আলিফ, তখনই কিন্তু আপনারা হয়তো যদি খাতা কলম নিয়ে বসে থাকেন সাথে সাথে লিখেও ফেলেছেন এটি হলো আলিফ। এরপরে আমরা এরপরের শব্দের দিকে যাই। অক্ষর, এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি হরফ এখানে আছে যেটার নিচে এক নুক্তা রয়েছে। তাহলে এটা আপনারা বলে ফেলুন তো এটা কি। অবশ্যই আপনারা অলরেডি বলে ফেলেছেন, এটা হলো বা। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা বা, এক নুক্তা থাকলে সেটা হয় বা। আরেকটি হরফ অপেক্ষা করছে, সেটা দেখব আমরা, সেটা আসলে কি আসে। দেখব যে আমরা এখানে উপরে দুই নুক্তাওয়ালা একটি অক্ষর আসছে, এটা আসলে কি। অলরেডি আপনারা সকলেই হয়তো বলে ফেলেছেন, উচ্চারণ করে ফেলেছেন, এটি হলো তা। আমরা জানি যে নিচে এক নুক্তা থাকলে বা, আর উপরে যদি দুই নুক্তা থাকে তাহলে সেটা হলো তা। এরপরে আমরা দেখব যে আরেকটি অক্ষর এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে তিন নুক্তাওয়ালা। অলরেডি অবশ্যই আপনারা এটাও বলে ফেলেছেন, এটা কি হবে। অবশ্যই বলে ফেলুন, সাথে সাথে লিখেও ফেলুন। হ্যাঁ, এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অক্ষর তা, যেখানে তিনটি নুক্তা রয়েছে। তাহলে এখানে শুরুতে বা, তা এবং সা। তাহলে আমরা অবশ্যই এগুলো সাথে সাথে বলেও ফেলেছি এবং আশা করি আমরা লিখেও ফেলেছি। এরপরে আমরা দেখব যে আমাদের জন্য কোন অক্ষরটি অপেক্ষা করছে। বলুন তো এটি কোন অক্ষর? অবশ্যই অলরেডি অনেকেই বলে ফেলেছেন যে এটি আর কোনো নয়, এটি হলো হা। এটি হলো আমাদের সেই কাঙ্ক্ষিত হা। এখানে কোনো নুক্তা নেই, নুক্তা ছাড়াই এখানে এটা হবে হা। এরপরে আমরা আরেকটি অক্ষর দেখব যে সেটিও আমরা বলতে পারি কি না। এখানে আমরা দেখছি যে মাঝখানে এক নুক্তাওয়ালা একটি অক্ষর, এটার উচ্চারণটা কি হবে? অবশ্যই আপনারা অলরেডি বলে ফেলেছেন, এটার উচ্চারণ হবে জিম। এটা আমরা বলেও ফেলবো, সাথে সাথে লিখেও ফেলবো। তাহলে নুক্তা ছাড়া হা, মাঝখানে নুক্তাওয়ালা জিম,
এরপরে আমরা আরেকটা অক্ষর দেখব, সেখানে আমরা দেখছি যে উপরে নুক্তা। তাহলে বলুন তো এটি কি হবে? নিশ্চয়ই আপনারা হয়তো বলে ফেলেছেন এটি হলো খ। তাহলে উপরে নুক্তা থাকলে এটা হবে খ। নুক্তা ছাড়া হা, মাঝখানে নুক্তা থাকলে জিম, এবং উপরে যদি নুক্তা থাকে তাহলে সেটা হলো হ। তাহলে আমরা হা, জিম, হ এই তিনটি অক্ষর কিন্তু বলে ফেলেছি, আলহামদুলিল্লাহ শিখেও গিয়েছি। এরপরে আমরা দেখব যে আরও একটি অক্ষর যেটি আমাদের জন্য অপেক্ষা করছে, সেটি হলো এই আকৃতির এই অক্ষরটি। অবশ্যই আপনারা নিশ্চয়ই বলে ফেলেছেন এটি আর কোনো অক্ষর নয়, এটি হলো দাল। এটি হলো দাল, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো নুক্তা নেই। ঠিক এর পরের শব্দটাই, এর পরের অক্ষরটাই যদি আমরা দেখি, এখানে এক নুক্তা রয়েছে। তাহলে বলুন তো এটি কি হবে? নিশ্চয়ই এটি দাল। এটি হলো দাল। দাল, দাল। নুক্তা নেই সেটা হলো দাল, নুক্তা আছে সেটা হলো দাল। আচ্ছা, এরপরে আমরা আরও একটি অক্ষর দেখব, সেটি হলো যে এই যে এখানেও কিন্তু নুক্তা নেই। দালের মধ্যেও নুক্তা ছিল না, এটার মধ্যেও নুক্তা নেই। তো বলুন তো এটির নাম কি? এটি র। এটি হলো র। এরপরে আমরা দেখব একই আকৃতির অক্ষর, কিন্তু উপরে একটি নুক্তা রয়েছে। তাহলে এটির নাম কি হবে বলুন তো? নিশ্চয়ই আপনারা সবাই বলে ফেলেছেন এটি হলো ঝা। তাহলে এক নুক্তা আছে, এটা হলো ঝা। নুক্তা ছাড়া র, নুক্তা আছে ঝা। এরপরে আমরা দেখব আরও একটি অক্ষর, যেখানে দেখতে পাচ্ছি যে তিন মাথাওয়ালা একটি অক্ষর, এখানে কোনো নুক্তা নেই। তাহলে বলুন তো এটি কি? হ্যাঁ, আপনারা যেটি বলেছেন সেটি, এটি আর কিছু নয়, এটি হলো সিন। এখানে কোনো নুক্তা নেই, এটি হলো সিন। ঠিক এর পরের আরেকটি অক্ষর আমরা দেখব, যেখানে আমরা দেখতে পাচ্ছি উপরে তিনটি নুক্তা রয়েছে। এটি আর কোনো কিছু নয়, এটি হলো শিন। এটি হলো শিন। তাহলে নুক্তা ছাড়া এটা হলো সিন, নুক্তা সহ তিন নুক্তা, এটা হলো শিন। তাহলে শিখলাম যে র, ঝা, সিন, শিন। আমরা এগুলো কিন্তু অলরেডি সব বলেও ফেলেছি, শিখেও গিয়েছি। এরপরে দেখি আমাদের জন্য কোন অক্ষরটি আসে এবং আমরা এটা বলতে পারি কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটি অক্ষর আমাদের জন্য অপেক্ষা করছে। নিশ্চয়ই ইতিমধ্যে সবাই মুখে মুখে উচ্চারণ করে ফেলেছেন এবং হয়তো লিখেও নিয়েছেন। এটি হলো সদ। এটি হলো সদ। আলহামদুলিল্লাহ, দেখি এরপরে আমাদের জন্য কোন অক্ষরটি আসে, সেটি আমরা পারি কিনা। একই আকৃতির আরেকটি অক্ষর, উপর একটি নুক্তা আছে। তাহলে কি হবে এটি? হ্যাঁ, আপনারা যেটা বলেছেন সেটাই, এটা হলো দদ। এটা হলো দদ। তাহলে নুক্তা ছাড়া সদ, নুক্তা সহ দদ। এরপরে আরও একটি অক্ষর আমরা দেখব যে আমাদের জন্য কোন অক্ষরটি অপেক্ষা করছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি উপরে আলিফের মতো এবং শেষে গোল চিহ্ন হয়ে নিচে মিশে গিয়েছে। এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, এটাকে আমরা বলবো ত। এটাকে আমরা শিখেছি, এটার নাম হলো ত। ঠিক একই আকৃতির এই অক্ষরটি যদি আমরা আবার নিয়ে আসি, কিন্তু উপরে যদি মাত্র একটি নুক্তা থাকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি জ। এটা হলো জ। তাহলে ত, জ। নিশ্চয়ই আমরা বারবার পড়ছি, আমরা শিখছি, প্র্যাকটিস করছি। তাহলে শিখলাম সদ, দদ, ত, জ। এরপর আমরা দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ, আমরা দেখছি কোনো নুক্তা ছাড়াই একটি অক্ষর আমাদের জন্য এখানে উপস্থাপন করা হয়েছে। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বলে ফেলেছেন অক্ষরটি মূলত কি। হ্যাঁ, আপনারা যেটি বলেছেন, যেটি ভেবেছেন সেটি সঠিক। এটি হলো আইন। এটি হলো আইন। একই আকৃতির আরেকটি অক্ষর যদি আমরা দেখি, কিন্তু সেটি যদি আপনার উপরে এক নুক্তা থাকে, তাহলে সেটার নাম কিন্তু কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। বলুন তো এটা কি? নিশ্চয়ই আপনারা বলে ফেলেছেন এটি হলো গাইন। তাহলে আইন, গাইন, আইন, গাইন। এরপরে আমরা দেখব আরও একটি অক্ষর। এখানে দেখতে পাচ্ছি যে এক নুক্তাওয়ালা একটি অক্ষর, হরফ আমাদের জন্য এখানে উপস্থাপন করা হয়েছে। তাহলে বলে ফেলুন এটি কি। হ্যাঁ, এটি আমরা শিখেছি, এটি হলো ফা। এটি হলো ফা। আমরা বলার সাথে সাথে লিখে ফেলারও চেষ্টা করব। এরপরে আমরা দেখব আরও একটি অক্ষর, যেখানে উপরে দুটি নোক্তা রয়েছে। তাহলে এক নুক্তাওয়ালাকে আমরা বলেছিলাম ফা, তাহলে দুই নুক্তাওয়ালাকে আমরা কি বলবো? কফ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফা, কফ, ফা, কফ। এরপরে আমরা আরও একটি অক্ষর দেখব, সেখানে
আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে একটি এসের মতো রয়েছে এবং এখানে শুরু হয়েছে আলিফের মতো করে, এখান থেকে শেষ হয়েছে। তো এটাকে আমরা কি বলতে পারি? কি শিখেছিলাম? মনে আছে? নিশ্চয়ই মনে আছে। অবশ্যই এটি হলো সেই কাফ। এটি হলো কাফ। আমরা বলবো, পড়ব, লিখব। এটি হলো কাফ। এরপরে আমরা দেখব যে আরেকটি অক্ষর যেখানে কিন্তু মাঝখানে এরকম এসের মতো কোনো চিহ্ন নেই। তাহলে এটা আমরা কি শিখেছিলাম? নিশ্চয়ই আমরা এটাকে শিখেছিলাম। এটা হলো লাম। এটা হলো লাম। তাহলে কাফ লাম, কাফ লাম। এরপরে আমরা আরও একটি অক্ষরের দিকে যাচ্ছি যে এটা গোল দিয়ে শুরু হয়েছে এবং নিচে লম্বাভাবে শেষ হয়ে গিয়েছে। এটাকে আমরা কি শিখেছিলাম? অবশ্যই সবার মনে থাকার কথা, এই হরফটিকে আমরা বলেছিলাম মিম। এই হরফটিকে আমরা বলেছিলাম মিম। তাহলে কাফ লাম মিম। এরপরে কি অক্ষর আছে দেখি। এটা আমরা কে বলতে পারি? যে গোল চাঁদের মতো চিহ্ন এবং উপরে একটি নুক্তা। এটার নাম আমরা কি বলেছিলাম? হ্যাঁ, এটার নাম আমরা বলেছিলাম নুন। এটার নাম আমরা দিয়েছিলাম নুন। তাহলে মিম নুন, মিম নুন। এরপরে আমরা সর্বশেষ আর দুটি অক্ষরের দিকে আমরা চলে যাব। এইখানে আমরা দেখছি যে গোলভাবে এসে এখানে শেষ দিকে এসে শেষ হয়েছে। তাহলে এটাকে আমরা কি নাম দিয়েছিলাম? এটার নাম দিয়েছিলাম আমরা ওয়াও। এটাকে আমরা বলবো ওয়াও। এটা কি? ওয়াও। এরপরে দেখি আমাদের কোন অক্ষরটি রয়েছে। হ্যাঁ, এই যে ডাইরেক্ট গোল চিহ্ন, এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা বলেছিলাম হা। এটার নাম আমরা দিয়েছিলাম হা। তাহলে ওয়াও হা, ওয়াও হা। এরপরে সর্বশেষ আমরা আর দুটি অক্ষর আমাদের বাকি আছে। এর মধ্যে একটি অক্ষর এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি এটার নাম কি হবে? আমরা হয়তো সবাই বলে দিয়েছি যে এখানে আসলে কোন অক্ষরটি হবে, এটার নাম কি। হ্যাঁ, এটি হলো হামজা। এটি হলো হামজা। এরপরে আমরা দেখব যে আরেকটি অক্ষর আমাদের জন্য অপেক্ষা করছে। সেটি হলো যে নিচে দুই নোক্তাওয়ালা একটি অক্ষর। নিশ্চয়ই আমরা এতক্ষণে সবাই বলে দিয়েছি এটি হলো ইয়া। এটি হলো ইয়া। তাহলে আমরা শিখলাম হামজা ইয়া। এরপরে আমরা দেখি যে আসলে আমাদের জন্য আর কোনটা অপেক্ষা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হায়ের উপরে দুটি নোক্তা, এটা আমরা শিখেছিলাম সর্বশেষের দিকে। তো এটাকে কি বলা হয়? নিশ্চয়ই আপনারা এতক্ষণে বলে ফেলেছেন, এটি হলো গোলতা। এটাকে আমরা বলি গোলতা। এরপরে আমরা দেখি যে আরেকটি অক্ষর যেটি সর্বশেষ আমাদের এই অক্ষরগুলোর মধ্যে, যে দুটি নোক্তাওয়ালা, এখানে আলিফের মতো অ্যারো চিহ্ন দিয়ে পরে শুরু হয়েছে। তো এটাকে আমরা বলি কি বলছিলাম? মনে আছে অবশ্যই। এটা হলো নোক্তাওয়ালা ইয়া। এটা হলো নোক্তাওয়ালা ইয়া। তাহলে এটাকে আমরা বলেছি গোলতা, আর এটা হলো নোক্তাওয়ালা ইয়া। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের মোটামুটি যে বাংলায় হরফের উচ্চারণ লেখার যেই অনুশীলন, প্র্যাকটিস, সেটা। এরপরে আমরা আরেকটি পরবর্তী প্র্যাকটিসের দিকে চলে যাব। সেটি হলো যে খালি ঘরে আরবি হরফ লিখি এবং তিলাওয়াত করি। আমরা এই চমৎকার এই অনুশীলনগুলো আমরা এখন করব ইনশাআল্লাহ। তো আমরা দেখি আমাদের জন্য কি কি খালি ঘর অপেক্ষা করছে এবং সেখানে কি কি অক্ষর আমরা বসাবো এবং পড়ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলিফ। তো আমরা নিশ্চয়ই আমাদের মাথার মধ্যে সেই আলিফের চিহ্নটা কিন্তু অবশ্যই এসে গেছে যে এখানে আসলে কীরকম হবে। আমরা সেটার সাথে সাথে খাতায় লিখে ফেলি এবং আমরা দেখি আসলে আলিফের চিহ্নটা এখানে কীরকম হবে। এখানে আমরা দেখলাম যে আলিফ এরকম লম্বালম্বি একটি চিহ্ন। আমরা যেভাবে দেখছি ঠিক সেভাবে খাতায় লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখি যে বা। নিশ্চয়ই কীরকম হবে বা আপনাদের মনে আছে। তো আপনারা সেরকমভাবে লিখে ফেলার চেষ্টা করুন এবং পরবর্তীতে এখানে যেই অক্ষরের চিহ্নটা উঠবে সেটার সাথে মিলিয়ে নিন যে সেটা ঠিক আছে কিনা। তো দেখি আমরা এখানে বা চিহ্নটা কীরকম আসছে। হ্যাঁ, এরকম আমরা দেখছি এখানে উপর দিয়ে শুরু হয়ে এখানে শেষ হয়েছে এবং নিচে এক নুক্তা রয়েছে। এটা হলো বা। ঠিক একইভাবে এরপরে আমরা দেখব যে আমাদের জন্য অপেক্ষা করছে তা। তাহলে তাটা কীরকম হবে নিশ্চয়ই আমাদের মনে আছে। তো আমরা সেটা মনে রেখে সেটাকেও আমরা খাতার মধ্যে লিখে ফেলি। তো তাটাও প্রায় একই রকম, বায়ের মতো এরকম একটি আকৃতি হবে। এরপরে উপরে
দুটি নুক্তা হবে। তাহলে যদি আমরা একটা আকৃতি শিখে ফেলি তাহলে আমাদের কিন্তু 3টা অক্ষর শেখা হয়ে যাচ্ছে, শুধু নুক্তা এদিক সেদিক করে, উপর নিচ করে। এরপরে আমরা দেখি যে আমাদের জন্য কোন অক্ষর রয়েছে। এখানে আমরা দেখছি সা। সাটা কিরকম নিশ্চয়ই আমাদের সবার মনে চলে এসেছে যে বা তায়ের মতোই একই আকৃতির, সেটাও, তবে পার্থক্য নিশ্চয়ই আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা আমরা এখানে দেখি যে বা এবং তায়ের সাথে এখানে পার্থক্য কি। পার্থক্যটা হলো যে এখানে 3টা নুক্তা হবে। বায়ের ভিতরে ছিল নিচে 1 নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা, আর সায়ের উপরে 3 নুক্তা। তাহলে এটা নিশ্চয়ই আমরা লিখে ফেলেছি। অবশ্যই আমরা কিন্তু প্রত্যেকটা অক্ষর খাতায় লিখে ফেলব। এরপরে আমরা দেখি যে আমাদের জন্য কোন অক্ষরটি রয়েছে এবং সেটা আমরা লিখতে পারছি কিনা। এরপরে আমরা দেখছি যে এখানে আমাদের জন্য রয়েছে হা। নিশ্চয়ই হায়ের আকৃতিও আমাদের মাথার মধ্যে চলে এসেছে। তাহলে আমরা হাটা কি করি? খাতার মধ্যে লিখে ফেলি। যদি লেখা শেষ হয়ে যায় তাহলে আমরা এখন এখানে তাকাই যে এখানে আসলে হায়ের আকৃতিটা কীরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাটা এখানে উপর থেকে এভাবে শুরু হয়ে আবার গোল হয়ে এখানে নিচে শেষ হয়ে গিয়েছে। তো নিশ্চয়ই আমরা হাটা লিখে ফেলেছি। এরপরে দেখি আমাদের জন্য আরেকটি কোন অক্ষর রয়েছে, সেটা হলো জিম। নিশ্চয়ই জিমেরটাও আমাদের মনে আছে, হায়ের মতোই কিন্তু জিমেরটাও প্রায় সেম, কিন্তু পার্থক্য একটা আছে। সেই পার্থক্য সহকারে নিশ্চয়ই আমরা খাতায়ও লিখে ফেলেছি এবং খাতার সাথে এখন এখানেও মিলিয়ে নিই যে এখানে জিমটা আসলে দেখতে কীরকম। জিমটা দেখতেও হায়ের মতোই, কিন্তু পার্থক্য হলো মাঝখানে একটা নুক্তা রয়েছে। তো এরপরে আমরা দেখি যে আরেকটি কোন অক্ষর। আরেকটি অক্ষর হলো খ। আমরা সবাই লিখে ফেলার চেষ্টা করি সাথে সাথেই, যে খটা কীরকম। হা এবং জিমের মতোই কিন্তু খয়ের আকৃতি, তবে পার্থক্য রয়েছে। পার্থক্য সহকারেই কিন্তু আমরা খাতায় উঠিয়ে ফেলব। খাতায় উঠানো শেষ হলে এখন আমরা দেখি এখানে আকৃতিটা কীরকম, কি পার্থক্য রয়েছে। আমরা দেখি যে এখানে হা জিমের মতোই খয়েরও আকৃতি, কিন্তু এখানে পার্থক্য হলো উপরে 1 নুক্তা রয়েছে। তাহলে হায়ের মধ্যে কোনো নুক্তা নেই, জিমের মাঝখানে একটি নুক্তা রয়েছে, আর খয়ের উপরে একটি নুক্তা রয়েছে। এটা আমরা অবশ্যই সবাই খাতায় উঠিয়ে ফেলেছি। এরপরে আমরা দেখব যে আমাদের জন্য কোন অক্ষরটি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলায় লেখা এসেছে ডাল। তাহলে ডালের আকৃতি নিশ্চয়ই আমাদের মনে আছে। তো সেই আকৃতি মনে করে আমরা খাতায় সেটা উঠিয়ে ফেলি এবং এখন আমরা দেখব যে আমাদের খাতায় যেই ডাল লিখেছি সেটার সাথে আমাদের এখানে ডাল মিলেছে কিনা। তো আমরা দেখি এখানে ডালটি কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে উপরে এভাবে একটু বাঁকা করে এসে এরপরে এখানে মিশে গিয়েছে। তাহলে আমরা সকলেই লক্ষ্য রাখি যে এই ডালটা আমাদের এখানের সাথে লেখার সাথে মিলেছে কিনা। এরপরে দেখব আমরা কি রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই শব্দ এসেছে বাংলায় সেটা হলো দাল। তাহলে নিশ্চয়ই আমাদের মনে থাকার কথা জালের আকৃতি কীরকম। ডাল এবং জালের আকৃতি একই রকম, তবে পার্থক্য আছে। কিসের পার্থক্য? নুক্তার পার্থক্য। তাহলে আমরা দেখব এই পার্থক্যটা এখানে কি দেখা যাচ্ছে। ডালের মতোই যাদের আকৃতিও প্রায় সেম, তবে যাদের উপরে 1 নুক্তা রয়েছে আর ডালের উপরে কোনো নুক্তা নেই। তাহলে নিশ্চয়ই আমরা এটাও খাতায় লিখেছি। তাহলে ডাল এবং জাল আমরা কিন্তু শিখে ফেললাম, প্র্যাকটিস করলাম, খাতায় উঠিয়ে ফেললাম। এরপরে আমরা দেখি যে আমাদের জন্য যেই অক্ষরটি রয়েছে সেটি হলো র। তাহলে নিশ্চয়ই রয়ের চিহ্নটি, আকৃতিটিও আমাদের মাথায় মনে আছে। তো আমরা সেটা খাতায় উঠিয়ে ফেলি। রটা কীরকম যদি ওঠানো এখন শেষ হয়ে যায়, এখন আমরা আমাদের স্ক্রিনের দিকে তাকাই যে আসলে রটা দেখতে কীরকম। আমরা দেখতে পাচ্ছি রয়ের আকৃতি আমাদের সামনে কিন্তু চলে এসেছে। সুতরাং এখন আমরা আমাদের খাতার লেখার সাথে রয়ের আকৃতিটা মিলিয়ে ফেলি। আমরা দেখব যে রটা কীরকম হয়েছে। যদি একটু এদিক সেদিক হয় আমরা সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আমরা দেখি আমাদের জন্য কোন অক্ষরটি রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যেখানে রয়েছে ঝা। তাহলে নিশ্চয়ই যে র লিখেছেন সেই রয়ের সাথে ঝায়ের পুরোপুরি হুবহু মিল রয়েছে, শুধু একটু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা আমরা এখানে দেখব যে মূলত কি পার্থক্য রয়ের সাথে ঝায়ের রয়েছে। আমরা এখানে ঝাটা যখন দেখছি তখন দেখতে পাচ্ছি যে র এবং ঝায়ের আকৃতি এক হলেও উপরে নুক্তার পার্থক্য রয়েছে। রয়ের ক্ষেত্রে কোনো নুক্তা নেই, অপরদিকে ঝায়ের উপরে 1 নুক্তা রয়েছে। তাহলে নিশ্চয় আমরা এটাও খাতায় উঠিয়ে ফেলেছি, র এবং ঝা। এরপরে আমরা দেখি আমাদের জন্য
কোন অক্ষরটি আছে এবং আমরা সেটা লিখে ফেলি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের জন্য রয়েছে সিন। তাহলে সিনটা নিশ্চয়ই আমাদের মনে আছে কীরকম হবে, আমরা সেটা খাতায় উঠিয়ে ফেলি। যদি আমাদের খাতায় উঠানো শেষ হয়ে যায়, এরপরে এখন আমরা দেখি যে এখানে মূলত সিনের আকৃতিটা কীরকম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সিনের আকৃতি 3 মাথাওয়ালা, 3টা মাথা রয়েছে এবং এখানে নুনের মতো একটা চিহ্ন, বা আমরা চাঁদের মতো যদি বলি, চাঁদের মতো একটা চিহ্ন রয়েছে। তাহলে আমরা প্রথমে এখানে কি করব, এখান থেকে শুরু করে প্রথমে একটা দাগ দিব, এরপর আরেকটা দাগ দিব, এরপর এইখান থেকে এইভাবে নিয়ে আসব। তাহলে কিন্তু আমাদের সিন উচ্চারণ লেখা হয়ে যাবে। এরপরে আমরা দেখব আমাদের জন্য আরেকটি অক্ষর রয়েছে, সেটি হলো শিন। নিশ্চয়ই শিন অক্ষরটিও আমাদের মাথায় এসে গেছে। যেহেতু আমরা সিন পারি, সুতরাং শিনটাও আমাদের জন্য সহজ। তবে পার্থক্য নিশ্চয়ই আছে। পার্থক্য হলো সিনের ক্ষেত্রে কোনো নুক্তা নেই, আর শিনের ক্ষেত্রে কয়টি নুক্তা মনে আছে সবার? হ্যাঁ, শিনের ক্ষেত্রে 3টি নুক্তা। তাহলে সিন, শিন এই দুটাও কিন্তু আমাদের কি হয়ে গেল, লেখা হয়ে গেল। আমরা এই দুটাও শিখে ফেললাম। এরপরে নেক্সটে আমরা দেখব যে আমাদের জন্য কোন অক্ষরটি রয়েছে। আমরা দেখছি বাংলায় লেখা রয়েছে সদ। তাহলে সদটা কীরকম হবে আমাদের মনে আছে কি? যদি মনে থাকে খাতায় উঠিয়ে ফেলুন। খাতায় যদি উঠানো শেষ হয়ে যায়, তাহলে এখন আমরা আমাদের স্ক্রিন দিকে তাকাই, দেখি যে আসলে মূলত এখানে সদের আকৃতিটা কীরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সদ এখানে প্রথমে শুরু হয়ে উপরে উঠে গিয়ে গোল আকৃতি করে কিন্তু এখানে সর্বশেষ নুনের মতো আকৃতি হয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সদের আকৃতি আমরা আমাদের খাতার লেখার সাথে সদের এই আকৃতি মিলিয়ে নিই। যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করে নিই। এরপরে আমরা দেখি আমাদের জন্য কোন অক্ষর রয়েছে। এরপরে রয়েছে দদ। তাহলে দদ এবং সদ, সদের সাথে দদের হুবহু মিল রয়েছে, শুধু কিসের পার্থক্য? নুক্তার পার্থক্য। নুক্তার পার্থক্য যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এই প্রত্যেকটা অক্ষর শেখা আমাদের জন্য খুবই সহজ এবং ইজি। তাহলে আমরা দেখি দদটা দেখতে কীরকম। আমরা দেখতে পাচ্ছি সদ এবং দদ দেখতে আকৃতিগত দিক থেকে একই রকম, তবে পার্থক্য হলো দদের উপরে 1 নুক্তা রয়েছে। আমরা দদ কিন্তু লিখে ফেলেছি, শিখে ফেলেছি। তাহলে সদ এবং দদ আমরা শিখে ফেললাম। এরপরে আমরা দেখি যে আমাদের জন্য কোন অক্ষর রয়েছে। এরপরে দেখছি যে ত। এরপর আমরা অক্ষরটি দেখছি ত। তাহলে ত, এটা নিশ্চয়ই আমাদের মনে আছে, এটা কীরকম হবে। তাহলে তটাও আমরা খাতায় লিখে ফেলি, উঠিয়ে ফেলি। আচ্ছা, তাহলে আমরা এখন এটার সাথে মিলিয়ে নেই যে আসলে আমাদের তয়ের আকৃতি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে আলিফের মতো শুরুতে এখানে শুরু হয়েছে, এরপর এখানে একটু গোল হয়ে নিচে এখানে মিশে গিয়েছে। তাহলে তটা কি আমাদের লেখা হয়ে গিয়েছে। এরপরে আমরা তয়ের মতোই আরেকটি অক্ষর দেখব, সেটা হলো জ। যারা আমরা ত শিখে ফেলেছি, লিখে ফেলেছি, তাদের জন্য জ একেবারেই সহজ। তাহলে ত এবং জ আকৃতিগত দিক থেকে আমরা জানি একরকম, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হলো নুক্তার। তাহলে আমরা দেখি জটা কীরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি জয়ের উপরে একটি নুক্তা রয়েছে, আর তয়ের উপরে কোনো নুক্তা নেই। তাহলে আমরা পার্থক্য কিন্তু খুব সহজেই ধরে ফেলতে পারছি, বুঝতেও পারছি। লেখার ক্ষেত্রেও সহজ হবে, পড়ার ক্ষেত্রেও সহজ হবে, বলার ক্ষেত্রেও খুবই সহজ হবে। তাহলে আমরা ত এবং জও শিখে ফেললাম। এরপরে আমরা দেখি যে আমাদের জন্য আর কোন অক্ষর আছে। আমরা দেখছি যে এখানে আইন রয়েছে। তাহলে আইনের আকৃতিটাও আমরা সাথে সাথে মাথায় নিয়ে আসি এবং আমরা লিখে ফেলি। যদি আইন আমরা লিখে ফেলতে পারি, তাহলে এখন আমরা দেখি যে আইনের আকৃতিটা এখানে কীরকম দেখাচ্ছে। আমরা আমাদের খাতার লেখার সাথে আইনের এই আকৃতি মিলিয়ে নিই। আমরা দেখব এখন যে এখানে আইনের আকৃতিটা কীরকম দেখা যাচ্ছে, আমাদের খাতার লেখার সাথে মিল হচ্ছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আইন প্রথমে উপর দিকে শুরু হয়ে হালকা গোল হয়ে পরে আবার এটা এখানে এসে মিশে গেছে। তাহলে আমরা আইন শিখে ফেললাম। এরপরে আমাদের জন্য রয়েছে গইন। তাহলে আইন যে পারে গইনও সে পারবে, কারণ কি দেখতে একই রকম, পার্থক্য শুধু নুক্তার। আইনের উপরে কোনো নুক্তা নেই, আর গইনের ক্ষেত্রে কয়টি নুক্তা? 1টি নুক্তা। তাহলে দেখি তো গইনটা দেখতে কীরকম। হ্যাঁ, আমরা এখানেও দেখতে পেলাম গইনটা
আইনের সাথেই পুরোপুরি মিল রয়েছে, তবে গয়নের উপরে এক নুক্তা রয়েছে। আমরা সকলে বুঝতে পারলাম। এরপরে আমরা দেখি আমাদের জন্য আরেকটি অক্ষর, সেটা হলো ফা। তাহলে ফায়ের আকৃতিটা কীরকম এটাও আমরা মাথায় নিয়ে আসি, মাথায় নিয়ে এসে আমরা লিখে ফেলি। যদি লেখা হয়ে যায় তাহলে আমরা আমাদের স্ক্রিনের এই লেখার সাথে মিলিয়ে নেই, আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে নিই, দেখি আমাদের লেখাটা ঠিক আছে কিনা। তাহলে দেখলাম ফাটা এভাবে গোল চিহ্ন হয়ে এইভাবে এখানে শেষ হয়ে গিয়েছে এবং উপরে একটি নুক্তা রয়েছে। তাহলে এটা কি হলো? এটা হলো ফা। আমরা যারা লিখেছি দেখি আমাদেরটা এই স্ক্রিনের এই লেখার সাথে সঠিক হয়েছে কিনা। এরপরে আমরা দেখব আরেকটি অক্ষর আমাদের জন্য কি আছে। আরেকটি অক্ষর হলো কফ। তাহলে কফটাও আমরা লিখে ফেলার চেষ্টা করি। আমরা লিখে ফেলি যে কফটা কীরকম হবে। তাহলে লেখা শেষ হলে আমরা এখন স্ক্রিনের দিকে তাকাই, আসলে স্ক্রিনে এটাকে কেমন দেখা যাচ্ছে আর আমরা এটা সঠিকভাবে লিখতে পেরেছি কিনা। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে কফটা কীরকম এবং উপরে দুইটি নুক্তা রয়েছে। আমরা দেখি এবং আমাদের খাতার সাথে লেখার সাথে এটা মিলিয়ে নিই। আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই ঠিকভাবেই লিখছেন। এরপরে আমরা আরেকটি অক্ষর দেখব যে আমাদের জন্য আরেকটি কোন অক্ষর রয়েছে, সেটি হলো কাফ। কাফের আকৃতি মনে আছে কিনা? নিশ্চয়ই মনে থাকার কথা। আমরা কাফ কয়েকবার পড়েছি। যদি মনে থাকে তাহলে সেভাবেই আমরা সেটাকে লেখার চেষ্টা করি। এখন আমরা একটু এখানে দেখার চেষ্টা করি যে আসলে কাফটা দেখতে কীরকম, আমাদের লেখার সাথে এটা মিল আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলিফের মতো করে শুরু হয়ে এখানে শেষ হয়ে গিয়েছে এবং মাঝখানে একটা এসের মতো চিহ্ন রয়েছে। তাহলে আমরা দেখি লেখার সাথে এটা মিল আছে কিনা। এরপরে দেখি আমাদের জন্য আরেকটি অক্ষর, সেটা হলো লাম। লামটা আমাদের মনে আছে কিনা? নিশ্চয়ই মনে থাকার কথা। যদি মনে থাকে তাহলে আমরা লামটাও খাতার মধ্যে লিখে ফেলি। নিশ্চয়ই আমাদের লেখা হয়ে গেছে। এখন দেখি আমাদের লেখার সাথে এখানে আকৃতির মিল রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে লম্বালম্বিভাবে আলিফের মতো শুরু হয়ে এখানে হালকা একটু গোল হয়ে উপরে উঠে শেষ হয়ে গিয়েছে। তাহলে এটা হলো লাম। তাহলে আমরা কাফও লিখলাম, লামও লিখলাম। এরপরে যে অক্ষরটি আসবে আমাদের জন্য সেটিও আমরা লিখে ফেলব। এখানে দেখতে পাচ্ছি যে মিম, এই মিম অক্ষরটি আমরা লিখে ফেলার চেষ্টা করি। নিশ্চয়ই লিখে ফেলেছি এতক্ষণে। যদি লেখা হয়ে যায় তাহলে এখন আমরা দেখি যে আসলে মিমটা দেখতে কীরকম। এখানে দেখা যাচ্ছে যে মিমটা এখান থেকে শুরু হয়ে হালকা উপরে গিয়ে আবার নিচে নেমে এরপরে সমানভাবে এসে নিচে নেমে গিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখার সাথে আমাদের মিমের এই আকৃতি মিলছে কিনা। আশা করি সকলেরটাই মেলার কথা। এরপরে দেখি আমাদের কোন অক্ষরটি রয়েছে। এরপরে রয়েছে নুন। তাহলে আমরা এখন একটু চিন্তা করি যে নুনটা দেখতে কীরকম। নিশ্চয়ই আমাদের সকলের জেহেনে চলে এসেছে। তাহলে এখন সেটা খাতায় উঠিয়ে ফেলি। তাহলে দেখি তো আমাদের খাতায় উঠানোর সাথে আমাদের এই লেখাটার মিল আছে কিনা। তাহলে আমরা এখন দেখব যে নুন দেখতে কীরকম। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর গোল আকৃতির একটা আকৃতি এসেছে এখানে এবং উপরে একটি নুক্তা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নুন। তাহলে শিখলাম মিম, নুন, এই দুইটা আমরা লেখা শিখে ফেললাম। এরপরে আমরা পরবর্তী স্টেজে যাব যে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াও রয়েছে। ওয়াওটা কীরকম নিশ্চয়ই মনে আছে। তাহলে ওয়াওটাও আমরা লিখে ফেলার চেষ্টা করি। তাহলে আমরা দেখি যে আমাদের লেখার সাথে এখানে স্ক্রিনের লেখার মিল রয়েছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াওটা কত সুন্দরভাবে এখানে গোল আকৃতির হয়ে শেষে এখানে নিচে একটু অ্যারো হয়ে থেমে গিয়েছে। তাহলে এখানে এটা হলো ওয়াও। আমরা আমাদের লেখার সাথে মিলিয়ে নেই এবং অবশ্যই কোনো ভুল থাকলে সেটাও কারেকশন করে নেই। এরপরে আমরা আরও একটি অক্ষর দেখব, সেটাও দেখতে কীরকম আমরা লিখে ফেলব। সেটা হলো হা। এখন আমরা লিখব হা। তাহলে হাটা নিশ্চয়ই কেমন মনে থাকার কথা, অবশ্যই আমাদের মনে আছে। তো এখন আমরা আমাদের লেখার সাথে এখানে আকৃতি মিলাবো, দেখি হাটা দেখতে কীরকম। এবং আমরা দেখতে পেলাম যে এখানে পুরোটাই গোল আকৃতির একটা চিহ্ন আমাদের এখানে এসে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে হাটা কীরকম। আমরা আমাদের লেখার সাথে হাতের লেখার সাথে আমাদের স্ক্রিনের এই হাকে মিলিয়ে নিই। এরপরে আমরা দেখি আমাদের জন্য আরও একটি অক্ষর কি রয়েছে। আরেকটি অক্ষর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হামজা। হামজাটি কীরকম নিশ্চয়ই আমাদের মনে থাকার কথা। আমরা খাতায় উঠিয়ে ফেলি এবং এখানে দেখি যে আমাদের খাতায় উঠানোর সাথে এখানের মিল রয়েছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হামজাও উঠে এসেছে, এখানেও দেখা যাচ্ছে
আমরা খাতার সাথে এটা মিলিয়ে নেই। এরপরে যে অক্ষরটি দেখব সেটি হলো, আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়া। তাহলে ইয়াও আমরা কি করি, লিখে ফেলি এবং আমাদের এই স্ক্রিনের সাথে মিলিয়ে নেই আসলে সেটা ঠিক আছে কিনা। তাহলে আমরা দেখি ইয়াটা কীরকম দেখতে। ইয়াটা হলো নিচে 2 নোক্তা আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে পুরো আরবি হরফগুলোর মধ্যে একটাই অক্ষর যার নিচে 2টি নোক্তা রয়েছে। এরপরে আমরা দেখব যে এখানে কি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গোলতা রয়েছে। নিশ্চয়ই গোলতা মনে থাকার কথা, কারণ এটাকে আমরা কয়েকবার শিখেছি। তাহলে গোলতারা নিশ্চয়ই এতক্ষণে লেখা শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা এখন দেখি যে এখানে গোলতাটা দেখতে কীরকম। হ্যাঁ, এখানে এসে গিয়েছে। এখানে পুরোপুরি হায়ের উপরে মাত্র 2টি নোক্তা দিলেই কিন্তু গোলতা হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখব যে নোক্তাওয়ালা ইয়া, এটা কীরকম নিশ্চয়ই মনে থাকার কথা। কিভাবে শুরু হয়েছে এবং নোক্তা কয়টি নোক্তা রয়েছে, কোথায় রয়েছে, উপরে না নিচে, এটাও কিন্তু আমাদের মনে থাকার কথা। তাহলে লেখা শেষ হলে আমাদের স্ক্রিনের সাথে আমরা মিলিয়ে নিই। তাহলে এখন আমরা দেখি যে এখানে ইয়া নোক্তাওয়ালা ইয়া কীরকম। এখানে আমরা দেখতে পেলাম যে নিচে 2টি নোক্তা রয়েছে। নোক্তাওয়ালা ইয়া দেখতে কীরকম আমরা সেটাও শিখে ফেললাম। তো আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের এই বাংলা দেখে এরপরে আরবি অক্ষর লেখার এই প্র্যাকটিস। এটাও আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ করেছি। এরপরে এখন আমরা কিছু কুইজে চলে যাব যে আমাদের জন্য কি কি কুইজ অপেক্ষা করছে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের জন্য এখানে কুইজ রয়েছে যে 3 নোক্তাযুক্ত হরফ কি কি রয়েছে। আমরা এতক্ষণ যে আলিফ বা তা সা ইয়া পর্যন্ত পড়লাম, এগুলোর মধ্যে আমরা একটু খেয়াল করি যে আসলে এখানে 3 নোক্তাযুক্ত অক্ষর কি কি রয়েছে। আমাদের নিশ্চয়ই মনে এসে যাবার কথা যে 3 নোক্তাযুক্ত অক্ষর কি কি রয়েছে। তো আমাদের মনের সেই অক্ষরগুলো আসলে সঠিক কিনা সেগুলো একটু আমরা এখন উত্তরের মধ্যে দেখে নিব। যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নোক্তাযুক্ত 2টি হরফ রয়েছে। একটি হলো সা, একটি হলো সা, আরেকটি হলো শিন। তাহলে আমরা দেখতে পেলাম 3 নোক্তাযুক্ত হরফ কয়টি, 2টি। একটি হলো সা, আরেকটি হলো শিন। এরপরে আমরা দেখব যে আমাদের জন্য আরেকটি কুইজ অপেক্ষা করছে। সেটা হলো যে নিচে 2 নোক্তাযুক্ত হরফ কি কি। আমরা কিন্তু এটা আলিফ বা তা সা পড়ানোর সময় বারবার এটা কিন্তু সবাইকে বলেছি যে নিচে 2 নোক্তাযুক্ত হরফ কোনটি এবং কি কি। নিশ্চয়ই মনে থাকার কথা। নিশ্চয়ই এতক্ষণ উত্তর কিন্তু নিজেরা বলে দিয়েছেন। তো আমরা দেখি আমাদের উত্তরটা আসলে মূলত কি, যে নিচে 2 নোক্তাযুক্ত হরফ কি কি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মূলত 2টি অক্ষর, একটি অক্ষরই 2 ভাবে লেখা হয়। তো স্বাভাবিকভাবে ইয়া যেটা মূল হরফের ভিতরেই রয়েছে, আরেকটা হলো আমরা যেটাকে আলাদা করেছি সেটা হলো নুক্তাওয়ালা ইয়া। তো এই 2টা হলো মূলত নিচে 2টি নুক্তা রয়েছে এরকম অক্ষর। তো এটাও আমাদের শেখা হয়ে গেল। তাহলে এর আগে আমরা শিখেছি 3 নোক্তাযুক্ত হরফ, এখন আমরা শিখলাম 2 নোক্তাযুক্ত হরফ। এরপরে আমরা আরও একটি দারুণ জিনিস শিখব। সেটি হলো যে এখানে নোক্তাগুলো ভুল জায়গায় বসানো আছে। আমাদের কাজ হলো যে নোক্তাগুলোকে সঠিক জায়গায় বসিয়ে দেব। তো শুরুতেই যদি আমরা দেখি যে বা রয়েছে, লেখা রয়েছে বা, কিন্তু বায়ের সাথে নোক্তার মিল আছে কিনা এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা উপরে 1 নোক্তা রয়েছে। আসলে কি বায়ের উপরে 1 নোক্তা হয়? হ্যাঁ, আমরা নিশ্চয়ই জেনে থাকার কথা যে বায়ের উপরে 1 নোক্তা হয় না, বরং কোথায় 1 নোক্তা হয়? আমরা দেখি এখানে বায়ের নিচে 1 নোক্তা হয়। তাহলে এটা মূলত কি ছিল? রং ছিল, ভুল ছিল। তাহলে সঠিক হলো বায়ের নিচে 1 নোক্তা হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি তা লেখা রয়েছে, কিন্তু নোক্তা রয়েছে নিচে। আসলে কি তায়ের নোক্তা নিচে হবে? আশা করি সকলেই আমরা এটার উত্তর জানি যে তায়ের নোক্তাগুলো কোথায় হবে। তাহলে আমরা একটু দেখে নেই যে তায়ের নোক্তাগুলো আসলে কোথায় হবে, এটা দেখতে কীরকম হবে। দেখতে পেলাম যে তায়ের নোক্তাগুলো উপরে হবে, 2 নোক্তা হবে, উপরে উপরে হবে। এরপরে এখানে দেখা যাচ্ছে যে সা, আমরা দেখতে পাচ্ছি যে সায়ের নোক্তাগুলো এক সাইডে দেওয়া রয়েছে। সায়ের নোক্তাগুলো কি এরকম এক সাইডে থাকবে? আমরা কি বলি? অবশ্যই নয়। সায়ের নোক্তাগুলো কোথায় থাকার কথা? আসুন দেখে নিই সায়ের নোক্তাগুলো কোথায় থাকার কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি সায়ের নোক্তাগুলো ঠিক মাঝ বরাবর উপরে থাকার কথা। তাহলে এটি হলো মূলত হ্যাঁ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে জিম। তাহলে
আমরা দেখি যে এখানে জিম লেখার পরে এখানে নুক্তাটা রয়েছে পাশে। জিমের সাথে কি পাশে লেখার কথা? নিশ্চয়ই না। আমরা জানি যে জিমটা কোথায় হবে, নুক্তাটা আমরা জানি কোথায় হবে। দেখি কোথায় হবে, কীরকম হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে জিমটা মূলত মাঝখানে হবে, জিমের নুক্তা মাঝখানে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি খ। তাহলে খয়ের নুক্তা এখানে দেওয়া রয়েছে মাঝখানে। খয়ের নুক্তা কি আসলেই মাঝখানে হবে? নিশ্চয়ই আমরা জানি যে না, খয়ের নুক্তা মাঝখানে হবে না। কোথায় হবে? সঠিক উত্তরটি আমরা এখান থেকে জেনে নিই যে খয়ের নুক্তাটা মূলত উপরে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে যেই শব্দগুলো আমাদেরকে দেওয়া হলো, এই অক্ষরগুলো ভুল নুক্তা, ভুল জায়গায় ছিল। আমরা সেগুলোকে সঠিকভাবে জানার চেষ্টা করলাম। এরপরে আমরা আরও কিছু অক্ষর দেখব যেখানে নুক্তাগুলো উল্টোভাবে দেয়া আছে, ভুল করে দেয়া আছে। প্রথমে আমরা দেখব এখানে জাল রয়েছে। তো জালের নুক্তা কি আসলেই এরকম সাইডে থাকে, নাকি নিচে থাকে, নাকি উপরে থাকে? আমরা নিশ্চয়ই জানি জালের নুক্তা কোথায় থাকে। তাহলে আমরা দেখি আসলে জালের নুক্তা মূলত কোথায় থাকে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখে ফেললাম যে জালের নুক্তা মূলত উপরে থাকে। তাহলে এটা ভুল ছিল, এটা হলো সঠিক। এরপরে আমরা দেখি এখানে লেখা আছে ঝা, আর নুক্তা দেয়া আছে নিচে। আসলে কি জায়ের নুক্তা নিচে থাকে? নিশ্চয়ই নয়। তাহলে কোথায় থাকে? চলুন দেখে নিই জায়ের নুক্তা মূলত কোথায় থাকে। হ্যাঁ, আমরা দেখলাম যে জায়ের নুক্তা মূলত উপরে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া রয়েছে শিন। তাহলে এখানে শিন লেখা আছে আর নুক্তাগুলো ঠিক এটার মাঝখানে দেওয়া রয়েছে। আসলে শিনের নুক্তাগুলো কি এখানে হবে, নাকি এটার নিচে হবে, নাকি এটার নিচে হবে, নাকি এই দাঁতগুলোর উপরে হবে? নিশ্চয়ই আপনাদের সবার জেনে থাকার কথা, মনে থাকার কথা। আসুন দেখে নেই শিনের নুক্তাগুলো আসলে কোথায় হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিনের নুক্তাগুলো ঠিক এই দাঁতগুলোর উপরে হবে। তাহলে এখানে আমরা ভুলটা শনাক্ত করে সঠিকটা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখব যে এখানে দদ লেখা রয়েছে আর নুক্তা এই গোল চিহ্নের মাঝখানে দেওয়া রয়েছে। আসলেই কি দদের এই নুক্তাটা এখানে হবে? নিশ্চয়ই না, আপনারা সকলেই জানেন। তাহলে দদের নুক্তাটা কোথায় হবে? চলুন দেখে নিই দদের সঠিক নুক্তাটা কোথায় হবে। আমরা যদি দেখি যে দদের নুক্তাটা এখানে কোথায় দেওয়া রয়েছে, উপরে দেওয়া রয়েছে, তাহলে দদের নুক্তা উপরে হবে। ঠিক এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে জ দেওয়া রয়েছে এবং নুক্তাটা এই লম্বা আলিফের মতো চিহ্নের পাশে দেওয়া রয়েছে। আসলে কি আমরা জ এভাবে শিখেছি, এভাবে দেখেছি, এভাবেই কি আমরা প্র্যাকটিস করেছি, কিংবা এভাবেই কি লিখেছি? নিশ্চয়ই না। আমরা এভাবে শিখিও নি, পড়িও নি, লেখিও নি। তাহলে জটা আমরা কিভাবে লিখেছি? দেখে আসি জয়ের নুক্তাটা সঠিক কোন জায়গায় হবে। আমরা এখানে দেখতে পেলাম যে জয়ের নুক্তাটা মূলত ঠিক এই উঁচু জায়গার উপরের স্থানে হবে। তাহলে আমরা এখানে শিখলাম যে নুক্তাগুলো ভুল জায়গা থেকে সঠিক জায়গায় কিভাবে বসাতে হয়, এবং নুক্তাগুলো আসলেই সঠিক জায়গায় না থেকে ভুল জায়গায় ছিল, আমরা সেটাকে সঠিক করে ফেললাম। এরপরে আমরা আরও কয়েকটি শব্দ দেখতে পাই যেখানে গয়ন দেওয়া রয়েছে। গয়নের নুক্তা এখানে দেওয়া রয়েছে মাঝখানে। আসলে কি আমরা গয়নের নুক্তা মাঝখানে লিখেছি, কিংবা শেখার সময় মাঝখানে শিখেছি? আমরা দেখব যে আসলে গয়নের নুক্তাটা মূলত কোথায় হওয়ার কথা। যদি আমরা দেখি গয়নের নুক্তাটা মূলত উপরে হওয়ার কথা, কিন্তু সেখানে দেওয়া রয়েছে মাঝখানে, তাহলে সেটা ভুল। সঠিকটা হলো গয়নের নুক্তা উপরে হবে। এরপরে দেওয়া রয়েছে ফা। নুক্তা দেওয়া রয়েছে ঠিক এই দুইটা ফাঁকা জায়গার মাঝখানে। আসলেই কি ফায়ের নুক্তাটা এরকম ফাঁকা জায়গায় হবে, নাকি নিচে হবে, নাকি গোল চিহ্নের উপরে হবে? নিশ্চয়ই আমাদের জানা থাকার কথা। তাহলে আমরা দেখি তো আসলে মূলত ফায়ের নুক্তাটা কোথায় হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফায়ের নুক্তাটা মূলত ঠিক এই গোল চিহ্নের উপরে হবে, মাঝখানে, নিচে বা অন্য কোথাও নয়। তাহলে আমরা ফায়ের নুক্তাটাও ঠিক করে ফেললাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কফ রয়েছে, কিন্তু নুক্তা রয়েছে এই চিকুন মাথার উপরে। আসলে কি ফায়ের এই দুই নুক্তা এই চিকুন মাথার উপরে আসবে, নাকি নিচে আসবে, নাকি পাশে যাবে? আমরা যদি কফের সঠিক নুক্তার জায়গাটা চিহ্নিত করতে পারি, তাহলে আমরা জানতে পারবো যে এখানে যে কফের নুক্তার স্থান রয়েছে এটা মূলত সঠিক নয়। তাহলে সঠিক কোনটি? আমরা একটু এই ফ্রেমে দেখে নেই। সঠিক হলো কফের নুক্তা হবে
ঠিক তার গোল চিহ্নের উপরে, ঠিক সেই গোল চিহ্নের উপরে। তাহলে কফও আমরা শিখে ফেললাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি নুন। তাহলে আমরা বলুন তো যে নুনের এই চিহ্ন এখানে দেওয়া রয়েছে, নুক্তা এখানে দেওয়া রয়েছে, এই নুক্তাটা কি নিচে হবে? নিশ্চয়ই আপনাদের জানা থাকার কথা যে নুনের নুক্তা নিচে হয় না। তাহলে কোথায় হয়? আসুন আমরা আমাদের এই স্ক্রিনে দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি যে নুনের নুক্তাটা উপরে হয়। কোথায় হয়? উপরে হয়। তাহলে আমরা গইন, ফা, কফ, নুন এগুলোর এই নুক্তার ভুলগুলো চিহ্নিত করে সঠিক জায়গায় বসানোর শিক্ষা পেলাম। এরপরে আমরা আরও 2টি অক্ষর দেখব। এখানে লেখা রয়েছে তা, যেটা মূলত আমরা গোলতা হিসেবে পড়েছিলাম। তো এই গোলতায়ের চিহ্ন এখানে নুক্তা নিচে দেওয়া রয়েছে। আপনারা পড়ার সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখেছেন, লিখেছেন যে গোলতায়ের নুক্তাটা কোথায় হবে। চলুন দেখে নেই গোলতায়ের নুক্তাটা মূলত কোথায় হবে। দেখতে পেলাম যে গোলতায়ের নুক্তাটা মূলত উপরে হবে। কোথায় হবে? উপরে হবে। এরপরে আমরা দেখি যে এখানে লেখা রয়েছে ইয়া, আর নুক্তা দেওয়া রয়েছে এটার উপরে। এখন নিশ্চয়ই আপনারা বলতে পারছেন বা বুঝতে পারছেন যে ইয়ের নুক্তাটা মূলত কোথায় হওয়ার কথা। তাহলে নিশ্চয়ই আপনারা দেখুন যে এখানে আসলে ইয়ের নুক্তাটা কোথায় হওয়ার কথা। ইয়ের নুক্তাটা মূলত নিচে হওয়ার কথা। কোথায় হওয়ার কথা? নিচে হওয়ার কথা। তাহলে আমরা এখানে গোলতা এবং ইয়া এই 2টা শিখে ফেললাম যে এই নুক্তাগুলো উপরে নাকি নিচে হবে, কোথায় হবে। তো এভাবে আমরা আমাদের যে নোক্তাযুক্ত হরফগুলো ছিল সেগুলো কিন্তু আমরা শেষ করে ফেললাম। এখন আমাদের জন্য চমৎকার কিছু কুইজ রয়েছে। আমরা দেখব যে আসলে এখানে কুইজগুলো কি কি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমাদের জন্য চমৎকার একটি কুইজ, সেটি হলো যে তা, কফ, গোলতা এগুলোর উপরে কি একটি করে নুক্তা থাকে? আমাদের বলতে হবে যে তা, কফ, গোলতা এগুলোর উপরে কয়টি করে নুক্তা থাকে। নিশ্চয়ই একটি করে নয়, বরং কয়টি করে? আমরা দেখি উত্তর হলো 2টি করে। তাহলে তা, কফ, গোলতা এগুলোর উপরে 2টি করে নুক্তা থাকে। এরপরে আমরা শিখব হলো যে আমাদের খালি ঘর দেয়া থাকবে, সেই ঘরগুলোতে যেই হরফ রয়েছে এই হরফগুলোর আকৃতি সঠিক করে আমরা লেখার চেষ্টা করব। তো আমরা শুরুতেই দেখি আমাদের জন্য কি কি হরফ দেয়া রয়েছে। এখানে দেয়া রয়েছে আলিফ। এখানে আলিফের আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচ দিয়ে এভাবে চিহ্ন দিয়ে উপরে উঠেছে। আসলে কি আলিফের চিহ্নটা এরকম? আমরা যারা এতক্ষণ পড়েছি, শিখেছি, অনুশীলন করেছি, ইভেন আমরা খাতায়ও লিখেছি, তাদের নিশ্চয়ই সাথে সাথেই বুঝে ফেলার কথা যে আলিফের চিহ্নটা এরকম নয়। তাহলে দেখি তো আলিফের আকৃতিটা মূলত কীরকম। হ্যাঁ, এখানে আমাদের আলিফের সঠিক চিহ্নটা কিন্তু চলে এসেছে। আলিফটা ঠিক এরকম উপর থেকে নিচে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে হা রয়েছে। তো হাটা ঠিক এভাবে উল্টো দিক থেকে এভাবে পেটটাকে মোটা করে আবার এখানে চলে এসেছে। আসলে কি হায়ের আকৃতি এরকম? নিশ্চয়ই নয়। তাহলে হায়ের আকৃতিটা কীরকম? আমরা সঠিকটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি হাটা কিভাবে ঠিক এর বিপরীত সাইডে লেখা হবে, অর্থাৎ আমাদের এখানে যে আকৃতি দেওয়া হয়েছে ঠিক এর বিপরীতে কিন্তু হায়ের অবস্থান। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দাল রয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে দালের অবস্থানটা সঠিক নয়। তাহলে সঠিক অবস্থান কোনটি? আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন। আমরা দেখি দালের সঠিক অবস্থান মূলত কোনটি। আমরা দেখতে পাচ্ছি যে উপরের ঠিক বিপরীত অবস্থানই হলো দালের সঠিক অবস্থান। এরপরে এখানে দেওয়া রয়েছে র। তাহলে এখানে নিশ্চয়ই রয়ের যে চিহ্নটি দেওয়া রয়েছে সেটিও সঠিক নয়। তাহলে রয়ের সঠিক চিহ্নটাও আমরা দেখে ফেলি। এখানে রয়ের সঠিক চিহ্ন এখানে দেওয়া রয়েছে। এরপরে আমরা দেখলাম যে সিন। তাহলে সিনটা এখানে কিভাবে দেওয়া রয়েছে? সিনটা আমরা দেখতে পাচ্ছি মাথাগুলো এই পাশ থেকে শুরু হয়েছে আর গোল চিহ্নটা এখানে এসে শেষ হয়েছে। আসলে কি সিনটা এরকম? নিশ্চয়ই আমরা এতক্ষণ যারা শিখেছি আমরা বুঝতে পেরেছি যে সিনটা মূলত এরকম নয়। তাহলে সিনটা কীরকম? আমরা দেখতে পাই যে সিনটা মূলত এই যে প্রথমে দাঁত দিয়ে শুরু হবে, এরপরে যে গোল চিহ্ন দিয়ে শেষ হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে কোন কোন হরফগুলো উল্টো করে দেয়া আছে কিংবা
বেঠিকভাবে দেয়া আছে সেগুলোর সঠিক ব্যবহার। এরপরে আমরা আরও কিছু আকৃতি দেখব যেগুলো উল্টো করে দেয়া রয়েছে। শুরুতে দেখতে পাচ্ছি সদ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সদটাকে উল্টো করে লেখা আছে। এখানে সদের আকৃতিটা মূলত সঠিক কোনটা হবে সেটা আমরা এখন দেখে নিব। এই যে আমরা দেখে নিলাম যে সদের আকৃতি মূলত এখানে সুন্দর করে কিভাবে হবে। এরপরে রয়েছে ত। ত এভাবে দেখতে পাচ্ছি, শুরুতে লম্বা চিহ্ন, এরপরে ঠিক এর বিপরীত দিক থেকে এভাবে গিয়েছে। আসলে কি এটা তয়ের আকৃতি? মূলত তয়ের আকৃতি এরকম নয়। তয়ের আকৃতি আমরা এখন দেখে নিব তয়ের আকৃতিটা কীরকম। এখানে দেখতে পাচ্ছি তয়ের সঠিক আকৃতিটা আমাদের সামনে চলে এসেছে। এরপরে রয়েছে আইন। আইনও এখানে উল্টোভাবে দেয়া আছে। আমরা এখন এটার সঠিক আকৃতি দেখে নিব। আমরা দেখে নিই যে আসলে আইনের সঠিক আকৃতিটা কীরকম। এখানে দেখা যাচ্ছে যে আইনটা কত সুন্দর সঠিক এর আকৃতি। এরপর এখানে দেয়া আছে লাম। আমরা দেখি যে লামটা এখানে কিভাবে দেয়া রয়েছে। এখানে উল্টোভাবে এখান থেকে দেয়া রয়েছে। আমরা এখন লামের সঠিক আকৃতিটা দেখব ইনশাআল্লাহ। আমরা এখানে লামের সঠিক আকৃতি দেখতে পাচ্ছি যে এখানে লামটা কিভাবে প্রথমে আলিফের মতো করে শুরু হয়ে এরপরে শেষ হয়েছে। এরপরে দেয়া রয়েছে এখানে মিম। আমরা মিমের এটা সঠিক আকৃতি নয়। আমরা মিমের সঠিক আকৃতিটা এখন দেখব যে আসলে মূলত মিমের সঠিক আকৃতি কোনটা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সামনে মিমের সঠিক আকৃতিটা কিন্তু চলে এসেছে। তো আমরা এই যে হরফগুলো এগুলো আমরা কি করলাম, এতক্ষণ বেঠিক আকৃতি থেকে এর সঠিক আকৃতিগুলো শেখার চেষ্টা করলাম। এরপরে আরও কয়েকটি সঠিক আকৃতি আমাদেরকে করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হায়ের আকৃতিটা মূলত সঠিক নয়। তাহলে হায়ের সঠিক আকৃতি এখন আমরা দেখে নিব যে হাটা আসলে দেখতে মূলত কীরকম। দেখতে পেলাম যে হাটা কত সুন্দরভাবে গোল হয়ে আছে। এরপরে আমরা দেখব যে ওয়াও। ওয়াওয়ের সঠিক আকৃতি কিন্তু এটা নয়। তাহলে ওয়াওয়ের সঠিক আকৃতি কোনটা সেটাও এখন আমরা দেখে নেই যে ওয়াওয়ের সঠিক আকৃতি এখানে আমরা দেখতে পাচ্ছি কত চমৎকার। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হামজা। হামজার সঠিক আকৃতি মূলত এটি নয়, বরং হামজার সঠিক আকৃতিটা আমরা এখন দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি হামজার সঠিক আকৃতিটা কত সুন্দর এবং চমৎকার। এরপরে আমরা দেখলাম যে ইয়া রয়েছে, এটাও কিন্তু ইয়ায়ের সঠিক আকৃতি নয়। তাহলে আমরা এখন ইয়ায়ের সঠিক আকৃতিটা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে ইয়ায়ের সঠিক আকৃতিটা এখানে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাহলে আমরা এতক্ষণ এই যে শব্দের অক্ষরের যেই সঠিক আকৃতি সেগুলো আমরা শিখলাম যে আসলে উল্টো আকৃতি থেকে কিভাবে সঠিক আকৃতি করতে হয়। আমরা সকল সঠিক আকৃতি কিন্তু আমাদের মাথার মধ্যে বসে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের অক্ষরের আকৃতিগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। এরপরে আমরা এখন এই শূন্যস্থানগুলো আমাদের এই যে আরবি হরফ রয়েছে এই আরবি হরফগুলো দিয়ে পূরণ করার চেষ্টা করব। একটার পর একটাকে আমরা ক্রমান্বয়ে বসানোর চেষ্টা করব। তো এতক্ষণ আমরা যা শিখলাম, যা কিছু বুঝলাম, লিখলাম, প্র্যাকটিস করলাম, বারবার পড়লাম, সেগুলো এখন বাস্তবিকভাবে প্রয়োগের সময় এসেছে। প্রায়োগিক বিষয়গুলো এখন আমাদের সামনে চলে এসেছে। তো এখন আমরা ফাইনালি প্রত্যেকটা শূন্যস্থান সঠিক অক্ষর দিয়ে পূরণ করার চেষ্টা করব। তাহলে এখন আমরা শুরুতেই দেখি যে এখানে শুরুতে আরবি হরফের কোন অক্ষরটি বসবে। নিশ্চয়ই আপনাদের সবার মাথায় একটি অক্ষর কিন্তু চলে এসেছে। চলুন তো দেখি সেই অক্ষরটি কি। সেই অক্ষরটি হলো আলিফ। নিশ্চয়ই আমরা আলিফ প্রথম হবে, এটা সকলেরই মনে আছে। এরপর আলিফের পরে কি হবে এটাও নিশ্চয়ই সবার জেহেনে চলে এসেছে। আমরা দেখি আলিফের পরে কি হবে। আলিফের পরে বা। তাহলে আলিফ বা। এরপরে কোন অক্ষরটি হবে নিশ্চয়ই আপনাদের সেটাও মনে এসে গেছে। তাহলে আমরা দেখি বায়ের পরে কোন অক্ষরটি আছে। বায়ের পরে মূলত আমরা দেখব যে কোন অক্ষরটি রয়েছে। বায়ের পরে তা। বায়ের পরে রয়েছে তা। তাও তায়ের পরে কোন অক্ষরটি রয়েছে সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। আমরা এরকম খালি ঘর বানিয়ে নিব, তাহলে আমাদেরও কিন্তু কি হবে, পূরণ করতে সুন্দর হবে এবং সহজ হবে। তাহলে তায়ের পরে আমরা দেখি যে আমাদের জন্য কোন অক্ষরটি রয়েছে। তায়ের পরে সা। তায়ের পরে সা। এরপরে আমরা দেখি যে সায়ের পরে মূলত কোন অক্ষর। সায়ের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি জিম। তাহলে জিমের পরে কোন অক্ষর সেটাও নিশ্চয়ই আপনাদের মনে এসে গেছে।
জিমের পরে মূলত কি হবে? হা। জিমের পরে হা। হায়ের পরে কোন অক্ষর হবে সেটাও নিশ্চয়ই আপনাদের মাথায় এসে গেছে। আমরা দেখি এখানে হায়ের পরে কোন অক্ষরটি হবে। হায়ের পরে হবে খ। হায়ের পরে হবে খ। খয়ের পরে কোন অক্ষরটি হবে সেটাও আপনারা নিশ্চয়ই মনে মনে জল্পনায় কল্পনায় এঁকেছেন নিশ্চয়ই। এখন আমরা দেখি খয়ের পরে মূলত কোন অক্ষরটি হবে। খয়ের পরে হবে দাল। খয়ের পরে হবে দাল। এরপরে আমরা এই দালের পরে কোন অক্ষরটি হবে সেটি এখন বসাবো। তাহলে দালের পরে কোন অক্ষর হবে সেটাও আপনারা নিশ্চয়ই লিখে ফেলেছেন, বলে ফেলেছেন, পড়েছেন। তাহলে দালের পরে হবে, দালের পরে কি হবে এখানে আমরা দেখে নেই। দালের পরে হবে দাল। দালের পরে হবে দাল। দালের পরে হবে সেটাও আমরা অবশ্যই নিশ্চয়ই মনে মনে বলে ফেলেছি। এখানেও আমরা দেখে নেই যে জালের পরে কি হবে। জালের পরে হবে র। জালের পরে হবে র। রয়ের পরে কি হবে সেটাও আপনারা নিশ্চয়ই বলে ফেলেছেন। রয়ের পরে এখানে হবে জা। রয়ের পরে হবে জা। আর জায়ের পরে কি হবে বলুন তো? জায়ের পরে কি হবে দেখি আপনাদের মনের সাথে আমাদের এখানে স্ক্রিনেরটা মিলে কিনা। র, ঝা, এরপরে দেখি সিন। নিশ্চয়ই আপনারাও কিন্তু হয়তো সিনই বলেছেন। এরপরে আমরা দেখব যে সিনের মধ্যে মূলত কোন অক্ষরটি বসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সিনের পরে বসেছে শিন। আপনারা নিশ্চয়ই এটাই বলেছেন। এরপরে আমরা দেখব শিনের পরে কোন অক্ষরটি আসবে। শিনের পরে আমরা দেখব যে এখানে সদ চলে এসেছে। সিনের পরে সদ, তাহলে সিন, শিন, সদ। এরপরে আমরা যদি দেখি যে সদের পরে কোন অক্ষরটি আমরা বসাবো, নিশ্চয়ই সদের পরের অক্ষরটির নামও কিন্তু আমরা বলে ফেলেছি। দেখি এখানে এসেছে দদ। এখানে এসেছে দদ, তাহলে সদ, দদ। এরপরে কোন অক্ষরটি আপনারা বলতে পারেন? নিশ্চয়ই বলতে পারবেন, কেন নয়? আমরা তো এতক্ষণ শিখেছি। তাহলে দদের পরের অক্ষরটি কি? দদের পরের অক্ষরটি হবে ত। দদের পরের অক্ষরটি হলো ত, তাহলে সদ, দদ, ত। এরপরে আমরা দেখব যে আরো কোন কোন অক্ষর রয়েছে। তাহলে ত এর পরে কোন অক্ষর হওয়ার কথা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। ত এর পরে হবে হলো জ। ত এর পরে জ। তো জয়ের পরে কোন অক্ষর হবে? জয়ের পরে যেটা হবে সেটা আপনাদের মাথায় চলে এসেছে। জয়ের পরে হবে, আমরা এখানে দেখব যে জয়ের পরে আইন। জয়ের পরে আইন। আইনের পরে কোন অক্ষরটি হবে আমরা যদি একটু দেখি, তাহলে সেটাও নিশ্চয়ই আমাদের মাথায় চলে এসেছে। আইনের পরে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি গইন। আইনের পরে গইন। গইনের পরে কোন অক্ষরটি হবে সেটাও আমরা এখানে দেখে নেই। আমরাও পড়েও নেই, এখানেও দেখে নেই যে এখন গইনের পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি চলে এসেছে? ফা। গইনের পরে ফা। তাহলে ফায়ের পরে এখন আমরা কোন অক্ষরটি দেখব বা কোন অক্ষরটি রয়েছে ফায়ের পরে? নিশ্চয়ই আমাদের সকলের মনে থাকার কথা। ফায়ের পরে হলো কফ। ফায়ের পরে কফ। কফের পরে কোন অক্ষরটি রয়েছে সেটাও আমরা এখন দেখে নিব। নিশ্চয়ই আমরা মনে মনে বলে ফেলেছি, লিখে ফেলেছি, এখন আমরা সেটা এখানেও দেখে নিব। কফের পরে হলো কাফ। কফের পরে কাফ। কাফের পরের অক্ষরটিও আমরা এখন দেখে নিব যে কাফের পরে কোন অক্ষরটি হবে। কাফের পরে হলো লাম। কাফের পরে হলো লাম। তাহলে আমরা এখন দেখে নিই যে লামের পরে কোন অক্ষরটি রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা শব্দের সাথে সাথে প্রত্যেকটা অক্ষরের পরের অক্ষর কিন্তু আমরা সাথে সাথেই বলে ফেলার চেষ্টা করব। তাহলে আমরা এখন দেখলাম যে লাম, লামের পরে হলো মিম। লামের পরে হলো মিম। এখন আমরা দেখি যে মিমের পরে কোন অক্ষরটি রয়েছে। আমরা নিশ্চয়ই এতক্ষণে বলে ফেলেছি, লিখেও ফেলেছি মিমের পরে কোন অক্ষরটি রয়েছে। দেখি তো আমাদের বলার অক্ষরের সাথে এখানের অক্ষর মিলে কিনা। মিমের পরে এখানে আমরা দেখব যে এখানে রয়েছে নুন। মিমের পরে নুন। এরপর আমরা দেখি নুনের পরে কোন অক্ষরটি রয়েছে, সেটাও নিশ্চয়ই আমরা লিখে ফেলেছি বা বলে ফেলেছি। নুনের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হা। নুনের পরে হা। তো হায়ের পরে কোন অক্ষরটি সেটাও কিন্তু আমরা এখনই দেখে নিব। এখানে আমরা দেখব যে হায়ের পরে কোন অক্ষরটি হয়। নিশ্চয়ই আমরা বলে ফেলেছি হায়ের পরে হয় ওয়াও। হায়ের পরে হয় ওয়াও। নিশ্চয়ই আপনারা এতক্ষণ জেনে গেছেন যে ওয়ের পরে আমরা কোন অক্ষরটি বলতে যাচ্ছি। ওয়ের পরে নিশ্চয়ই হামজা। ওয়ের পরে কি হবে? হামজা। তাহলে আমরা দেখলাম যে নুন, হা, ওয়াও, হামজা। সর্বশেষ আরেকটি অক্ষর রয়েছে, নিশ্চয়ই সাথে সাথে আপনারা বলে ফেলেছেন
সেই অক্ষরটি আর কোনো অক্ষর নয়, সেই অক্ষরটি হলো আমাদের সর্বশেষ অক্ষর ইয়া। তাহলে আমরা শিখলাম নুন, হা, ওয়াও, হামজা, ইয়া। তাহলে আমাদের কিন্তু পুরো আরবির যে হরফগুলো রয়েছে, অ্যালফাবেটগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা শূন্যস্থান পূরণের মাধ্যমে আরও একবার ট্রাই করলাম, আরও একবার অনুশীলন করলাম, আরও একবার শিখে ফেললাম। সর্বশেষ আপনাদের জন্য চমৎকার একটি কুইজ দিয়ে কিন্তু আমাদের আজকের এই ক্লাসটি শেষ করব ইনশাআল্লাহ। আমরা কুইজে দেখতে পাচ্ছি যে এখানে দুইটি অক্ষর দেওয়া রয়েছে। অক্ষর দুটি হলো হা এবং গয়। এই হা এবং গয় উচ্চারণ এটা কিভাবে হবে, এটা নিয়ে মূলত একটা কুইজ আপনাদের জন্য রয়েছে। কুইজটি হলো এই হা এবং গয়ন এই অক্ষর দুটো কি আসলে কণ্ঠনালী ছেড়ে দিয়ে উচ্চারণ করতে হয় নাকি কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়? একটু ভাবুন, উচ্চারণ করুন হা গয়। দেখুন কণ্ঠনালী থেকে চাপ লাগছে নাকি কণ্ঠনালী ছেড়ে দিয়ে উচ্চারণ করতে পারছেন? নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন, বুঝতে পারছেন যে আসলে উত্তরটা কি হবে। সেটা কিন্তু আপনারা অলরেডি ফিল করছেন, বুঝে ফেলেছেন। আসুন দেখি উত্তরটা কি হবে। উত্তর হলো কণ্ঠনালীতে চাপ দিয়ে হা এবং গয় উচ্চারণ করতে হয়। আমরা যখন হা এবং গয় উচ্চারণ করি তখন কিন্তু অটোমেটিক আমাদের কণ্ঠনালীতে একটা চাপ প্রয়োগ করতে হয়। সুতরাং হা এবং গয় উচ্চারণের সময় কণ্ঠনালীতে চাপ দিয়ে হা এবং গয় উচ্চারণ করতে হয়। প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা চমৎকার চমৎকার বিষয় কিন্তু শিখে ফেলেছি এবং আমাদের পবিত্র কোরআন শিক্ষার সহজ এই কোরআন শিক্ষার প্রাথমিক একটা ধাপ কিন্তু আমরা উত্তীর্ণ হয়ে গেছি। সামনের ক্লাসগুলো যদি এরকমভাবে আমার সাথে আপনারা করতে থাকেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের কোরআন শিক্ষার এই জার্নিটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি ফলপ্রসূ হবে এবং আপনারা সুন্দরভাবে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত শুদ্ধ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।